সুতরাং আমাদের এই যে ব্যাচটা এখন যেটা যেটা চলছে, এটাই কিন্তু তোমাদের ফাইনাল পড়া। সুতরাং তোমরা প্রতিদিন সকালবেলাতে এই সময়তে 8টার সময়তে জয়েন হয়ে যাবে। 8টা থেকে 9টা অবধি ঠিক 1 ঘন্টা ক্লাস হবে। আমরা প্রতিদিন তিনটে চারটে পাঁচটা করে টপিককে আমরা নিয়ে আলোচনা করব। এখানে প্রবলেম তোমাদের যে সমস্ত ক্লাসগুলোকে অ্যাক্সেস দেওয়া হয়েছে সেইখানে প্রবলেম আমাদের প্রচুর করানো হয়েছে। সুতরাং প্রবলেম নিয়ে তোমরা ভাববে না। আমরা যখন রিভিশন করছি প্রবলেমটাকে আমরা মিনিমাইজ করব। বাট তোমাদের যদি কিছু প্রবলেম থাকে তুমি আমাকে সেটা ক্লাসের মধ্যে বলতে পারো। বাট এই শর্ট নোটসের মধ্যে আমরা চেষ্টা করব শুধু মেন পয়েন্টসগুলোকে রাখার, প্রবলেমগুলোকে না রাখার। কিছু কিছু যদি প্রবলেম করাতে হয় সেপারেটভাবে আমি করাবো। কারণ আমি চাই না যে এই যে ফ্লোটা, ক্লাসের যে ফ্লোটা বা লেখার যে ফ্লোটা, ওর মধ্যে কোনো প্রবলেম ঢুকে গিয়ে ফালতু ওটা লেন্দি হয়ে যাক। বুঝতে পেরেছো কী বললাম? শোনা যাচ্ছে তো আমার কথা? একটু কথা বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা স্যার। যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা হ্যাঁ, যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। মাঝে মধ্যে এখানে ভাইব্রেশনটা হচ্ছে না তো, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। মানে মাঝে মধ্যে কথাটা এখানে ভাইব্রেশনটা বন্ধ হয়ে যাচ্ছে। যাকে চলো আমরা ক্লাস তাহলে শুরু করে দিচ্ছি। আচ্ছা, আজকে আমাদের ক্লাসের শুরুতে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে রিভিশন। আর এই জিনিসগুলো করবে না, ঠিক আছে? যখন আমরা ক্লাসটাকে শুরু করব তখন আমরা স্ট্রিক্ট, যখন তোমাদেরকে বলে দেওয়া আছে 8টা 5-এর মধ্যে, 8টা 5-এর মধ্যে তোমরা জয়েন হয়ে যাবে। তারপরে কিন্তু আর জয়েন হবে না, জয়েনিং রিকোয়েস্ট পাঠাবেই না। 8টা যদি 5-এর পরে 8টা 5 মিনিট 1 সেকেন্ডও হয়ে যায়, জয়েনিং রিকোয়েস্ট আর মানে পাঠাবে না। ক্লাসে ফ্লোতে মারাত্মক প্রবলেম হয়, বোঝো। আমরা এখন টাইমটাকে যতটা সম্ভব পারছি মিনিমাইজ করছি। আর বারে বারে যদি এই ব্যাকগ্রাউন্ডে যদি নয়েজ আসে না, খুব প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? হতেই পারে যে তোমরা হয়তো দিন হয়তো তুমি মিস করে গেলে, বাট মিস মানে সেদিকে মিস হয়ে গেল, ঠিক আছে? আগে থেকে অ্যালার্ম দিয়ে রাখবে, 5 মিনিট 5 মিনিট আগে তুমি জয়েন করবে। কিন্তু ক্লাসটা শুরু হয়ে গেলে কিন্তু আর জয়েন করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা রিভিশনটাকে আমরা তাহলে শুরু করছি, ঠিক আছে তো? এই আমি এটা করব নাকি অ্যাকসেপ্ট করব আমাকে বলো। আচ্ছা আচ্ছা, দেখো এসএলএসটি আমরা রিভিশনটা আমরা শুরু করছি। আশা করি এই স্ক্রিনটাও তোমরা দেখতে পাচ্ছ তো দেখতে নাকি? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো রিভিশনটা আমরা শুরু করছি। আমাদের 4টে টপিক আজকে আমরা বলেছিলাম। আমরা শুরুটা করছি ডিপ ব্রগলি ওয়েবলেন থেকে। একবারে তোমরা খাতা পেন নিয়ে বসবে, যা যা বলছি ওগুলো জাস্ট নোট করবে। তাহলে প্রথমে আমরা যেটা রিভিশন করব, রিভিশন টপিক আমি নামগুলো এইভাবে লিখব, রিভিশন টপিক 1। এমনি করে আমাদের যতদিন পর্যন্ত রিভিশন চলবে, রিভিশন টপিক 276 পর্যন্ত আমরা নিয়ে যাব। হ্যাঁ, 276 একটা আরবিট্রারি নাম্বার। রিভিশন টপিক 1 প্রথমে হচ্ছে আমাদের ডিপ ব্রগলি ওয়েভলেন্থ। একদম সংক্ষেপে 3-4টে লাইনের মধ্যে আমরা শেষ করব ডিপ ব্রগলি ওয়েভলেন্থ। জাস্ট আমরা ইউজ করব বুলেট, আমরা ইউজ করব বুলেট। হ্যাঁ, ফার্স্ট পয়েন্ট যে এভরি মেটেরিয়াল পার্টিকেলস, তোমরাও লিখবে এভরি মেটেরিয়াল পার্টিকেল, every material particle is associated with with a wavelength called de Broglie wavelength। ঠিক আছে, de Broglie wavelength। সেকেন্ড পয়েন্টটা, ফার্স্ট পয়েন্টটা আমাদের হয়ে গেল। ল্যামডা হচ্ছে de Broglie wavelength, ল্যামডা ইকুয়াল টু de Broglie wavelength। এবং ল্যামডা ডেফিনেশনটা হচ্ছে h/p। সব কটা ফর্মুলায় আমরা লিখব, h/pও আমরা লিখব, পিটাকে আমরা ক্লাসিক্যালি mvও লিখব, আবার mvকে আমরা √2mও আমরা লিখব। তাহলে এনার্জি বললে আমরা লাস্টে ফর্মটা ইউজ করব, মোমেন্টাম বললে আমরা প্রথমটা ইউজ করব, ঠিক আছে?
এবারে আমরা লিখব এখানে ইটা কি, ইটা হচ্ছে কাইনেটিক এনার্জি, এটা মনে রাখতে হবে, ই কিন্তু কাইনেটিক এনার্জি, এইটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের যে ভ্যালুটা ওটাকেও তোমাকে মনে রাখতে হবে, 6.66 ইন্টু 10⁻34। হাউএভার তোমাকে এই কনস্ট্যান্টগুলো তোমাকে কিন্তু পরীক্ষাতে সাপ্লাই করা থাকবে, সুতরাং যেটা দেওয়া থাকবে ওটাই ইউজ করবে। এক্সামে যদি 6.626 দেওয়া থাকে তুমি 6.626টাই ইউজ করবে। বোঝা গেছে কি বললাম? ঠিক আছে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার। নেক্সট পয়েন্টটা হচ্ছে যে যদি তোমার কাইনেটিক এনার্জিটা ইফ ইফ কাইনেটিক এনার্জি সাপ্লাইড, ইফ কাইনেটিক এনার্জি যদি সাপ্লাই করি, লেখো ইফ কাইনেটিক এনার্জি সাপ্লাইড, এনার্জি ইজ সাপ্লাইড টু এ চার্জ পার্টিকেল, supplied to a charge particle in the form of potential difference, in the form of potential difference, then আমরা E সমান লিখতে পারি E ইন্টু ভি, এবং তখন তোমার ল্যামডাটা হয়ে যাবে h ডিভাইডেড বাই রুট আন্ডার 2m ইন্টু ই ইন্টু ভি। হয়ে গেল। নেক্সট পয়েন্টটা হচ্ছে ইফ থার্মাল এনার্জি, if thermal energy is responsible, if thermal energy is responsible, কাকে আমরা থার্মাল এনার্জি দিয়ে এক্সাইট করি? যার কোনো চার্জ নেই, তাই তো? ফর এক্সাম্পল নিউট্রন, তাই তো? হ্যাঁ, যার চার্জ আছে, ফর এক্সাম্পল প্রোটন এবং ইলেকট্রন, তাকে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করে তাকে আমরা কাইনেটিক এনার্জি দেবো। কিন্তু যার চার্জ নেই তাকে তুমি পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে এক্সাইট করতে পারবে না, তোকে থার্মাল এনার্জি অ্যাপ্লাই করতে হবে। ইজ রেসপন্সিবল, ইফ থার্মাল এনার্জি ইজ রেসপন্সিবল ফর কাইনেটিক এনার্জি, তাহলে আমরা সিম্পলি ওই জায়গাতে ই সমান আমরা ইউজ করবো 3/2 কেটি, 3/2টাকে মনে রাখতে হবে, হ্যাঁ 3/2 কেটি। তো তখন তোমার যেটা হবে এইচ ইকুয়াল টু ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই রুট আন্ডার 2me, তাহলে 3/2 কেটি বসিয়ে দাও, কত আসছে? এইচ ডিভাইড বাই রুট আন্ডার 3m কে টি। ব্যাস হয়ে গেল তাহলে এই পার্টটা। আচ্ছা, এরপরে চলে এসো ফর দ্য রিলেটিভিস্টিক পার্টিকেল। ফর রিলেটিভিস্টিক পার্টিকেল, যদি আমাদের পার্টিকেলটা রিলেটিভিস্টিক হয় তাহলে তার জন্য একটা কিন্তু নিয়ম আছে, সেটা হচ্ছে তোমার যে এনার্জি হয় ই স্কোয়ার, ওকে আমরা লিখতে পারি পি স্কোয়ার সি স্কোয়ার, প্লাস তার যে রেস্ট মাস, আশা করি তোমরা জানো যে কোনটা রেস্ট মাস এবং কোনটা রিলেটিভিস্টিক মাস, তাই তো? জানো তো? আচ্ছা, আর হ্যাঁ স্যার। আর ই সমান কত হবে? ই সমান আমার হবে টি মানে কাইনেটিক এনার্জি প্লাস m0 সি স্কোয়ার। এই দুখানা ফর্মুলা মনে রাখতে হবে। ই সমান হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস m0 সি স্কোয়ার। তাহলে আমরা যদি এইখানে বোথ সাইডে যদি ই স্কোয়ার মেরে দিই, তাহলে আমরা লিখতে পারি টি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস 2t m0 সি স্কোয়ার। এবার তোমরা এই দুখানাকে ইকুয়েট করো, তাহলে ইকুয়েট করলে পরিষ্কার দেখতে পাচ্ছি যে টি স্কোয়ার প্লাস 2t m0 সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার তাহলে যেটা বেরিয়ে আসবে পি সমান তাহলে বেরিয়ে আসবে রুট আন্ডার টি কমন নিলে টি প্লাস 2m0 সি স্কোয়ার অ্যান্ড ডিভাইড বাই সি। তাহলে ল্যামডা সমান তাহলে আমার চলে আসছে এইচ বাই পি, তাহলে চলে আসছে সি এইচ ডিভাইডেড বাই এই পুরো জিনিসটা। ঠিক আছে, একবারে সুন্দর করে কিন্তু নোট করে নেবে, কারণ আমি জানি তুমি এই ফর্মুলাটাকে মনে রাখতে পারবে না,
ওই জন্য ছোট্ট করে তোমাকে আমি ডিরাইভ করে দিলাম। যদি তোমাকে পার্টিকেলটা রিলেটিভিস্টিক পার্টিকেল বলে, তোমাকে কিন্তু এইভাবে করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? পাক্কা তো? ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, কে একটা জয়েন করতে চাইছে? হ্যাঁ, ছেড়ে দাও, ওকে আমি আর জয়েন করছি না। জয়েন করাবো না। আচ্ছা, হয়ে গেল। লাস্ট এটা হচ্ছে আর কিছু, লাস্ট এটা হচ্ছে, হ্যাঁ, এরই সঙ্গে আমরা আরেকটা জিনিসও আমরা পড়বো, যেটা অবশ্য আমি কম। স্যার, হ্যাঁ বলো। হ্যালো, এই ক্যাপিটাল ক্যাপিটাল টিটা হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। কাইনেটিক এনার্জি অফ দ্য রিলেটিভিস্টিক পার্টিকেল। রিলেটিভিস্টিক পার্টিকেল, ঠিক আছে, হয়ে গেল। এরপরে একটা ছোট্ট জিনিস তোমাকে আমি বলবো, যার নাম হচ্ছে তোমাদের কম্পটন। যদিও কম্পটন এফেক্টে আমরা কম্পটন, ঠিক আছে, ওটা না হয় আমরা কম্পটন এফেক্টে না হয় বলবো, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এই কয়টা ছোট্ট ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। স্যার, হুম। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। যদি গ্যাস পার্টিকেল হয়, হুম। যদি গ্যাস পার্টিকেল হয়, হুম। গ্যাস, তখন কি আমরা ওই h/2/3m কেটে ইউজ করব? এটা আমি অনেকবার কনফিউজ আছি এই জায়গাটা। থ্রি ডাইমেনশনালের জন্য তো থ্রি ডাইমেনশন, যদি তুমি যদি থ্রি ডাইমেনশন যদি ধরো, তাহলে প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডম হাফ কেটি করে দেয়। তাহলে থ্রি ডাইমেনশনাল কী হবে? 3/2 কেটি হবে, তাই না? বুঝতে পারলে? তাহলে ওটা ডিগ্রি অফ ফ্রিডম উপর ডিপেন্ড করবে না। গ্যাস পার্টিকেলের। হ্যাঁ, ওখানে তোমাকে ওইভাবে কিছু মানে মেনশন তো করতে ওয়ান, হবে। ধরো ওয়ান মলিকিউল, ডায়াটমিক ট্রায়াটমিক এরকম মলিকিউল এরকম পাওয়া কিছু যায় না, বলবে তার না, ডিগ্রি অফ ফ্রিডম চেঞ্জ হয়ে যায়, তাহলে সেই এরকম অনুযায়ী কিছু বলবে না, এরকম কিছু বলবে না তোমাকে, এরকম কিছু বলবে না, শুধু গ্যাস বলে দেবে। কারণ আমিও কোশ্চেনটা বিভিন্ন বইতে দেখেছি, শুধু অর্ডিনারি গ্যাস বলেছে। ওইটা বললে আবার কনফিউশন হয়ে যাবে ফালতু। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তোমাকে জিজ্ঞেস করবে না। ক্লিয়ার? আচ্ছা, ঠিক, আমি অ্যাকসেপ্ট করলাম আজকের মতন। অনুপম মালকে বলে দিচ্ছি, কিন্তু নেক্সট দিন থেকে যদি আমি এই সমস্ত ননসেন্সগুলো যদি আমি দেখি, তোমার কিন্তু গ্রুপ থেকে কিন্তু একদম স্ট্রেট কিন্তু করে দেবো। তোমাকে বলে দেওয়া হয়েছে 8টা 5-এর মধ্যে জয়েন করতে, 8টা 13-তে রিকোয়েস্ট পাঠাবে না। নেক্সট দিনকে তোমাকে কনসিডার দিস টু বি ইয়োর ফাইনাল ওয়ার্নিং। নেক্সট দিন থেকে কিন্তু তুমি আর এই গ্রুপের মধ্যে থাকবে না, ঠিক আছে? রেসপন্স করো, ইয়েস অর নো। কনসিডার দিস টু বি মাই ফাইনাল অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। নেক্সট দিন থেকে আমি একটা ইনস্ট্রাকশনস দিয়ে দিয়েছি। ইনস্ট্রাকশনস যদি কেউ কারো ফলো করতে অসুবিধা হয়, স্ট্রেট ইউ ক্যান লিভ দিস গ্রুপ। আমি বলে দিয়েছি তোমাকে ওই সময় মতো জয়েন করতে হবে, জয়েন না করতে পারলে জয়েন হবে না। বাট ফার্দার আমার পেশেন্সের টেস্ট নেবে না। আচ্ছা, চলো এবার এ পাশেই আমরা করব রিভিশন টপিক 2। রিভিশন টপিক 2 মোটামুটি এখানে যা যা বললাম এটাই তোমাদের ফাইনাল। সেটা হচ্ছে আমাদের কম্পটন এফেক্ট। যা যা বলে দিয়েছি এইটুকুর মধ্যে তোমার যা যা আছে তোমরা ব্যাস এইটুকু জাস্ট পড়ে যাবে। এর বাইরে তোমাকে আর কিছু করতে হবে না, এর বাইরে এখনও কোশ্চেনও হয় না, ঠিক আছে? বাট হ্যাঁ, প্র্যাকটিস তোমায় করতে হবে অনেক 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 অঙ্ক। এখন তোমরা এক্সামের একদম লাস্ট মোমেন্টে প্র্যাকটিসটাকে তোমরা অঙ্ক ভিত্তিক না করে ফর্মুলা ভিত্তিক করো, ঠিক আছে? কম্পটন স্ক্যাটারিং বা কম্পটন এফেক্টটা বলতে পারো। কম্পটন স্ক্যাটারিং যদি আমরা বলি, কম্পটন স্ক্যাটারিংয়ে একটা জাস্ট ছবি আঁকবে, ডেফিনেশন তোমাকে মুখস্থ না করলেও চলবে, জাস্ট ছবিটাকে মনে রাখো। এই হচ্ছে একটা ইলেকট্রন রেস্টে আছে, তুমি তার উপরে একটা ফোটনকে দিয়ে আঘাত করলে, এটা একটা ফোটনের এনার্জি হচ্ছে তোমার h/nu, আর তার মোমেন্টামটা হচ্ছে h/c, ঠিক আছে? তাহলে কি হবে? ইলেকট্রনটা আমার এ পাশে ডেভিয়েট করে যাবে, আর ফোটনটা আমার এ পাশে স্ক্যাটার করে যাবে, রাইট? করবে তো? বলো হ্যাঁ কি না, করবে তো? হ্যাঁ স্যার। তাহলে এটা আলফা, তাহলে এই পাশটা হচ্ছে তোমার গিয়ে ওয়াই অ্যাক্সিস, এই পাশটা হচ্ছে গিয়ে তোমার এক্স অ্যাক্সিস, আর আমার ইলেকট্রন চলে যাবে এই দিকে। ইলেকট্রনটার ইনিশিয়াল তোমার যে রেস্ট মাস এনার্জি ছিল m0
সি স্কোয়ার ধাক্কা খাওয়ার পরে কিন্তু একটা রিলেটিভিস্টিক স্পিডকে গেন করবে, তখন কিন্তু আর এম জিরো থাকবে না, এম সি স্কোয়ার হয়ে যাবে, যেখানে অবশ্যই তোমার এমটা এম জিরোর সঙ্গে তোমার কীভাবে রিলেটেড, এম জিরো ডিভাইড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা আমরা সবাই জানি। ওকে, ক্লিয়ার? তাহলে ছোটো করে একবার তাহলে এ করে নাও, একবার ছোটো করে লিখে নাও। এ পাশে নিউ আছে, এ পাশে নিউ আছে, তাহলে এ পাশে তোমার একটা নিউ প্রাইম হয়ে যাবে, কারণ অবশ্যই তোমার ইলেকট্রনটা তোমার কিছুটা পরিমাণ এনার্জিকে ও অ্যাবজর্ব করে নেবে, তাহলে ওর যে এনার্জিটা অবশ্যই কমে যাবে। তাহলে কম্পটন ইফেক্টটা তুমি লিখবে যে হোয়েন জাস্ট একটা লাইনের ডেফিনেশনটাকে নোট করে নাও, যে হোয়েন অ্যান ইনসিডেন্ট এক্স-রে when an X-ray photon is incident on an electron and we observe the scattered X-ray, the frequency of the scattered X-ray is less than the incident one. এইটা কি আমরা বলি কম্পটন এফেক্ট, এই জিনিসটাই নাম হচ্ছে তো কম্পটন এফেক্ট। তাহলে আমরা যখন এই স্ক্যাটার্ড এক্সরেটাকে দেখব তখন দেখতে পাবো যে তার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কমে গেছে, তোমার যে নর্মাল ফ্রিকোয়েন্সি। এটারই আমরা আর একটা জিনিস আমরা পেয়েছিলাম মলিকিউলার স্পেকট্রোস্কোপিতে। বলো তো সেই এফেক্টটার নাম কি, একজন কেউ বলো। রামন এফেক্ট। রামান এফেক্ট, ভেরি গুড, রামান এফেক্ট। বাট রামান এফেক্টের সঙ্গে কম্পটনের পার্থক্যটা হচ্ছে আমরা ওই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এখানে কিন্তু শুধুমাত্র লোয়ারগুলোই পাবো, আর কিছু স্পেসিফিক কেসেতে আমরা সেমও পেতে পারি। অর্থাৎ স্ক্যাটার্ড যে এক্সরেটা হলো নিউ প্রাইমটা, ওটা নিউ প্রাইমের সঙ্গে সমান হতে পারে বা তার লেস দেন হতে পারে, কখনো বেশি হবে না। রামান এফেক্টে কিন্তু আমরা বেশিও পেয়েছিলাম, তাই না? ওই যে সেই স্টোকস লাইন, অ্যান্টি স্টোকস লাইন, নিশ্চয়ই মনে আছে তোমাদের, তাই না? তাই তো? হ্যাঁ স্যার, মনে আছে স্টোক। আচ্ছা, এবার এখানে তুমি লিখবে জাস্ট ইকুয়েশনগুলোকে। তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস, জাস্ট অ্যালং এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস কনজারভেশন অফ মোমেন্টাম আমরা অ্যাপ্লাই করব। ইকুয়েশনগুলোকে তোমাকে কিন্তু লিখতে জানতে হবে। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আমরা দেখব অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস। তোমরা জানো যে ফোটনের মোমেন্টাম হচ্ছে এইচ নিউ বাই সি, তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস তাহলে আমাদের হবে এইচ নিউ বাই সি। এইটা হচ্ছে তোমার কি বলো তো ইনসিডেন্ট ফোটনের যে মোমেন্টাম, তার সঙ্গে যেহেতু তোমার ইলেকট্রনটা রেস্টে আছে তাহলে তার হবে জিরো। এবার দেখো মোমেন্টাম হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে অবশ্যই সেই ভেক্টরটাকে আমরা এক্স এবং ওয়াই বরাবর কম্পোনেন্টে ভাগ করতে পারি। এ পাশে এই দিকে তোমার মোমেন্টাম কত, এইচ নিউ প্রাইম বাই সি কস আলফা হবে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, হবে তো? হ্যাঁ স্যার। নিউ প্রাইম বাই সি কোসাইন অফ আলফা। এবং আমি ধরলাম যে ইলেকট্রনটা ভি ভেলোসিটিকে গেন করেছে, তাহলে কী হবে এম ভি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। আচ্ছা, বাই দ্য ওয়ে আলফা এবং বিটা অ্যাঙ্গেলগুলো কি? আলফাটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং, ফোটনের জন্য যেটা হয় ওটাকে আমরা কি বলি স্ক্যাটারিং অ্যাঙ্গেল, আর ইলেকট্রনের জন্য যেটা হয় ওকে আমরা কী বলবো ডেভিয়েশন অ্যাঙ্গেল। আলফাটা হচ্ছে অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং আর বিটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, বিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, মনে থাকবে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন।
আচ্ছা, বেশ কথা। তাহলে এইচ নিউ প্রাইম বাই সি কস আলফা প্লাস কী হবে, প্লাস এম ভি কোসাইন বিটা। এটা হচ্ছে অ্যালং, হ্যাঁ বলো না, কী বলছো বলো, হয়ে গেল। আর দেখো ইনিশিয়ালি ফোটনটার ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো কম্পোনেন্ট নেই। তাহলে দেখো ইনসিডেন্ট ফোটনটার কী হবে, জিরো হবে, হবে তো, জিরো হবে তো। হ্যাঁ স্যার। তাহলে এইচ নিউ প্রাইম বাই সি সাইন আলফা মাইনাস এম ভি সাইন বিটা। মাইনাস কেন হলো বুঝতেই পারছো, কারণ তোমার এটা এক্স অ্যাক্সিসে, তোমার এটা ওয়াই অ্যাক্সিসের ওপরের দিকটা হচ্ছে পজিটিভ আর নিচটা হচ্ছে তোমার গিয়ে নেগেটিভ। আমরা তো এইটাকে তো আমরা রেফারেন্স ধরছি, তাহলে তার ওপরে যা থাকবে ওটা হবে পজিটিভ আর নিচে যা যা থাকবে ওটা হবে নেগেটিভ। তাহলে আমরা এই দুখানা ইকুয়েশনকে আমরা তাহলে লিখতে পারি। এবার আমরা লিখবো এনার্জি কনজারভেশন। এনার্জি কনজারভেশনের সময়তে কোনো আলফা বিটা অ্যাঙ্গেলগুলো আসবে নাকি আসবে না, ঠিক করে বলো। এনার্জি কনজারভেশনের সময়তে আসবে না স্যার। আসবে না, কারণ এনার্জি হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। স্কেলার স্যার। হ্যাঁ, স্কেলারকে আমরা কখনো ওইভাবে কম্পোনেন্টে ভাঙতে পারি না। তাহলে ফোটনের এনার্জি হচ্ছে তোমার এইচ নিউ, ইলেকট্রনটার রেস্ট মাস এনার্জি আমার ছিল m0c², ফোটনের ফাইনাল এনার্জি হচ্ছে এইচ নিউ প্রাইম, আর তার ফাইনাল এনার্জি হচ্ছে mc²। ব্যাস, এই যে তোমার ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2 এবং ইকুয়েশন নাম্বার 3, এই তিনটেকে করে আমরা যে ফাইনাল ইকুয়েশনটা পাবো, সো ফাইনাল ইকুয়েশন টু রিমেম্বার, এইটা তোমাকে কিন্তু মনে রাখতেই হবে, ফাইনাল ইকুয়েশন টু রিমেম্বার। ঠিক আছে, দ্যাট ইজ ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা দ্যাট ইজ ইকুয়াল টু এইচ বাই m0c ইন্টু 1 মাইনাস কস আলফা। শুধু এই ফর্মুলাটা তোমাকে জাস্ট পড়ে যেতে হবে, বুঝতে পারলে। ল্যামডা প্রাইমটা হচ্ছে স্ক্যাটার্ড ফোটনের, দেখো স্ক্যাটার্ড ফোটনটার কিন্তু এনার্জি কম মানে তার ফ্রিকোয়েন্সি কম মানে তার ওয়েভলেন্থ বেশি, তাই তো, হ্যাঁ কি না, বুঝতে পারলে কি বলবো। তো ল্যামডা সি ইন্টু হ্যাঁ 1, স্যার। ল্যামডা সি ইন্টু 1 মাইনাস কস আলফা। ল্যামডা প্রাইমটা হচ্ছে স্ক্যাটার্ড ফোটনের ওয়েভলেন্থ, ঠিক আছে। ল্যামডাটা হচ্ছে ইনসিডেন্ট ফোটনের ওয়েভলেন্থ, আর ল্যামডা সিটাকে আমরা বলবো কম্পটন ওয়েভলেন্থ, হুইচ ইজ এইচ বাই m0c। দিস ইজ দ্য কম্পটন ওয়েভলেন্থ। দ্যাটস ইট, হয়ে গেল। আচ্ছা, বেশ কথা। তাহলে এখান থেকে অবশ্যই কিন্তু কোশ্চেন তোমাকে আসতে পারে। এটা কিন্তু একটা কনস্ট্যান্ট নাম্বার, খেয়াল করে দেখো, এইচ কনস্ট্যান্ট, সি কনস্ট্যান্ট, ইলেকট্রনের যে রেস্ট মাস ওটাও কিন্তু কনস্ট্যান্ট, 9.31 ইন্টু 10 টু দি মাইনাস 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, তাই তো ওর যে রেস্ট মাসটা হয়। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এনার্জি অফ দ্য কাইনেটিক এনার্জি, না সরি, আমাদের এনার্জি স্ক্যাটার্ড ফোটনের যে এনার্জি হবে সেটা কী হবে, এইচ নিউ প্রাইম হবে তো, হ্যাঁ হবে তো, এইচ নিউ প্রাইম। সো এটা আমাদের হবে কত, এইচ সি বাই ল্যামডা প্রাইম। আর ল্যামডা প্রাইমটা তুমি কিন্তু খুব সহজে ল্যামডা থেকে বের করতে পারো। সো ল্যামডা প্লাস ল্যামডা সি ইন্টু 1 মাইনাস কস আলফা। আচ্ছা, আমার কথাগুলো কি সব শোনা যাচ্ছে নাকি না কাটছে মাঝে মধ্যে? শোনা যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের স্ক্যাটার্ড ফোটনের এনার্জি। অবশ্যই কিন্তু এই ফর্মুলাটাকে ভালো করে হচ্ছে পড়বে, এইচ সি বাই ল্যামডা তোমাকে এক্সামে কোশ্চেনে দেওয়া থাকবে, ল্যামডা সিটাও তোমাকে দেওয়া থাকবে, 1 মাইনাস কস আলফা সব দেওয়া থাকবে, এখান থেকে তোমরা বের করতে পারবে। অবশ্যই তোমরা এখান থেকে আলফার কয়েকটা কেসও তোমরা অবশ্যই করে যাবে। তাহলে আলফাটা যদি π/2 হয়, হয়ে যায়, তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমাম, দেখো আলফাটা যদি ম্যাক্সিমাম বলছি, আলফাটা যদি আমাদের ভুল বললাম, আলফাটা যদি আমরা পাই, আমরা যদি পাই, তাহলে খেয়াল করো তো কস আলফাটা হচ্ছে কত, কস পাই মানে -1, তখন কী হবে, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা কী হবে, ম্যাক্সিমাম, তাই তো, এটা হবে তো, হবে কিনা বলো।
আর হ্যাঁ স্যার। আলফাটা যদি পাই বাই টু হয় তখন তোমার ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডাটা কী হবে এইচ বাই এম জিরো সি, ঠিক আছে, কারণ কস পাই বাই টু মানে জিরো, তাই না? আচ্ছা বেশ, তাহলে এইগুলো আমাদের তাহলে হয়ে গেল। লাস্ট হচ্ছে, লাস্ট নয়, এরপর আরেকটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ দ্য রিকয়েল ইলেকট্রন। রিকয়েল ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি, ওটা হচ্ছে সিম্পলি দুটোর এনার্জি ডিফারেন্স, অর্থাৎ ইনসিডেন্ট ফোটনের এনার্জি, এটাকে আমরা ইকে বলতে পারি। সো দ্যাট ইজ দ্য ইনসিডেন্ট ফোটনের এনার্জি মাইনাস স্ক্যাটার্ড ফোটনের এনার্জি। কারণ যে পরিমাণ এনার্জিটা স্ক্যাটার হলো ওর সাথে ওর ডিফারেন্সটাই রিকয়েল ইলেকট্রনের মানে কাইনেটিক এনার্জির জন্য রেসপন্সিবল। ঠিক আছে, বুঝতে পারলে? পাক্কা বোঝা গেল এটা? আচ্ছা, আমি কি বললাম? আমি বললাম যে ধরো ইনসিডেন্ট ফোটনটা তো ইলেকট্রনকে গিয়ে তো ধাক্কা মারলো, ধাক্কা মারার পরে কিছুটা এনার্জি তো তোমার ওই ইলেকট্রনটার মধ্যে তো ট্রান্সফার করলো। কতটা এনার্জি ট্রান্সফার করলো সেটা হচ্ছে ইনিশিয়াল এনার্জি আর আমাদের ফোটনটা যে ফাইনাল এনার্জি, তার ডিফারেন্সটা। কারণ আমাকে অ্যাকচুয়ালি দিনের শেষে এনার্জিটাকে কনজার্ভ রাখতে হবে। ঠিক আছে, হয়ে গেল। লাস্ট পয়েন্টটা হচ্ছে কি, এখানেই আমরা মেনশন করে দিচ্ছি যে রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা। নর্মালি তোমরা কিন্তু এটা পড়ে যাও না, পড়তে হবে। রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা অর্থাৎ স্ক্যাটারিং অ্যাঙ্গেল এবং ডেভিয়েশন অ্যাঙ্গেলের মধ্যে কী সম্পর্ক, একদম কিন্তু মুখস্থ করে নেবে। সম্পর্কটা হচ্ছে আমাদের কট বিটা ইকুয়াল টু 1 প্লাস এইচ নিউ ডিভাইডেড বাই এম জিরো সি স্কোয়ার ট্যান আলফা বাই টু। আচ্ছা, আমি সূত্রটা কি ঠিক লিখলাম? একটু চেক করে বলবি আমাকে? ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। ঠিক বলেছি? কট বিটা সমান কি এটা হয় নাকি না কট আলফা সমান এটা হয়? ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা লাস্ট এটা হচ্ছে যে আন্ডার হোয়াট কন্ডিশন, সরি লাস্ট এটা হচ্ছে আন্ডার হোয়াট কন্ডিশন, তোমাকে ধরো জিজ্ঞেস করলো আন্ডার হোয়াট কন্ডিশন, এটা না এখানে জায়গা হবে না, ছেড়ে দে এটাকে। আমি নেক্সট পেজে বা হ্যাঁ নেক্সট পেজে নিয়ে যাচ্ছি এটাকে। লাস্ট এটা বললো যে আন্ডার, আচ্ছা পিডিএফটা দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়া পিডিএফটা একবার দেখে নিই, পিডিএফটা আমাদের কেমন লাগছে, নাহলে আমরা সেই মতন করে চেঞ্জ করব আমাদের যে লেখাটাকে, আমরা সেই অনুযায়ী চেঞ্জ করব। দাঁড়া একটু দেখে নিই পিডিএফটা মানে কেমন লাগছে দেখতে। হ্যাঁ ঠিকঠাকই আছে, তাই না? আশা করি তোমার মানে পড়া যাচ্ছে? হ্যাঁ স্যার, ভালো। ভালোই লাগছে মোটামুটি, নট ব্যাড। এখানে একটু আসতে সময় লাগছে, হ্যাঁ এই দেখো সব চলে এসছে, ঠিকঠাকই লাগছে পিডিএফটা, অসুবিধা নেই, ঠিকই আছে। এইভাবেই আমরা করবো। তাহলে আমরা প্রত্যেকটার জন্য না ডবল করে হচ্ছে কলাম করব, মানে আগে আমরা সিঙ্গেল কলামে লিখতাম, এখন পাশেও আমরা একটা কলাম করে নেবো। ঠিক আছে, বোঝা যাচ্ছে কী বললাম? তাহলে নাম্বার অফ পেজ তাহলে কম লাগবে। আচ্ছা, লাস্ট পয়েন্টটা হচ্ছে আন্ডার হোয়াট কন্ডিশন, কোন কন্ডিশনে তোমার ডি ব্রগলি ওয়েভলেন্থ ইকুয়াল টু হবে ক্রম্পটন ওয়েভলেন্থ। ল্যামডা ডি ব্রগলি সমান c/√2। হ্যাঁ সেটা আমরা জানি, দাঁড়া বলতে দে। ল্যামডা ক্রম্পটন কোন সময়তে আমরা এই জিনিসটা পাবো, এটাকে একটা ছোটো একটা অঙ্কই ভাবতে পারো। এটাকে ছোটো করে আমি তোমাকে মানে করে দিচ্ছি। ডি ব্রগলি ওয়েভলেন্থটা হচ্ছে তোমার গিয়ে দেখো এইচ বাই পি, তো মানে ল্যামডা ডি তোমার কত হবে, এইচ বাই এম ভি হবে। আর ল্যামডা কম্পটনটা কত, ল্যামডা সি কত, ল্যামডা কম্পটনটা হচ্ছে এইচ বাই এম জিরো সি। তার মানে যদি ডি ব্রগলিকে কম্পটনের সঙ্গে সমান হতে হয় তাহলে এম ভিটাকে হতে হবে এম জিরো সি হতে হবে। এবার এম মানে কত, এম মানেটা হচ্ছে এম জিরো ডিভাইড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু ভি সমান এম জিরো বাই সি। আমরা বোথ সাইডে এবার স্কোয়ার মেরে দেবো, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 2 ভি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ভি সমান c/√2। আমি তোমাকে সাজেস্ট করবো তুমি রেজাল্টটাকে মুখস্থ করে নাও যে c/√2 ভেলোসিটিতে ডি ব্রগলি ওয়েভলেন্থ কম্পটনের সঙ্গে সমান হয়ে যায়।
ঠিক আছে, বোঝা গেল, শেষ হয়ে গেল। নেক্সট এবার চলে এসো, নেক্সট টপিকটা হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক এফেক্ট। এখানে লেখো রিভিশন টপিক 3, রিভিশন টপিক 3, যা যা বললাম এইভাবে ঠিক পড়ে যাবে। রিভিশন টপিক 3 সেটা হচ্ছে কি না, ফটো ইলেকট্রিক এফেক্ট। এটা একটু বড় আছে, বড় নেই মানে একটু পড়তে হবে আর কি। ফটো ইলেকট্রিক এফেক্ট সবটাই বলবো, চিন্তা করো না, সবটাই বলবো, গ্রাফ টাফ যা আছে সবই তোমাকে বলা হবে। ফটো ইলেকট্রিক এফেক্ট হচ্ছে তোমার একটা, ফার্স্ট অফ অল এই একটা জাস্ট একটা ছবি জাস্ট মনে রাখতে হবে যে এই একটা যখন তোমার কাছে একটা ইনসিডেন্ট ফোটন এসে পড়ছে, যে ইনসিডেন্ট ফোটনটার এনার্জিটা, একটা সার্টেন ফ্রিকোয়েন্সি থেকে বড়, নিউটা যখন তোমার গ্রেটার দ্যান ইকুয়াল টু নিউ নটকে আমরা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলি, তখন এই সারফেস থেকে, সো দিস ইজ আ মেটাল সারফেস, তাহলে আর তোমাকে ডেফিনেশনটা পড়তে হবে না, কারণ এই পিকচারটাই তোমার কিন্তু সেলফ এক্সপ্লানেশন দিয়ে দিচ্ছে। তাহলে এখান থেকে তোমার কিন্তু ইলেকট্রনটা বেরিয়ে আসবে এই সারফেস থেকে। দিস ইজ কল্ড দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট। তাহলে আমরা কি বললাম, যে যখন একটা ফোটন এসে পড়বে উইথ আ ফ্রিকোয়েন্সি গ্রেটার দ্যান ইকুয়াল টু আ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হবে, সরি, যখন তার ফ্রিকোয়েন্সিটা একটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির থেকে বেশি হবে, তখন কি হবে, ওই সারফেস থেকে তোমার ইলেকট্রন বেরোবে, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তার মানে আমরা মিডল সারফেস থেকে ইলেকট্রনকে বের করার জন্য এখানে লাইট এনার্জি ইউজ করলাম। তুমি আমাকে বলবে আর কোন কোন অল্টারনেটিভ মেথড রয়েছে যার মাধ্যমে তুমি একটা সারফেস থেকে ইলেকট্রনকে বের করতে পারো। দেয়ার আর 3 অল্টারনেটিভ, দেয়ার আর আদার ওয়েজ, এখানে পাশেই মেনশন করে দিচ্ছি, আদার ওয়েজ to eject electron from metal surface। আরও তোমার 3টে উপায় আছে, আশা করি তোমরা জানো। একটাকে আমরা বলবো থার্মো আয়নিক এমিশন, না জানিস না, তার মানে একটা আমাদের হবে থার্মো আয়নিক এমিশন, থার্মো আয়নিক এমিশন। এখানে আমরা থার্মাল এনার্জি অ্যাপ্লাই করব সারফেসের উপরে, তাহলে সারফেসে যে ইলেকট্রনগুলো বসে আছে তারা সেই থার্মাল এনার্জি থেকে এনার্জি গেন করে ওরা বেরোবে, এবং এর করেসপন্ডিং একটা বিখ্যাত ইকুয়েশন আছে যার নাম কি রিচার্ডসন-দুশমান ইকুয়েশন, তাই তো মনে আছে? হ্যাঁ স্যার, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। হ্যাঁ, স্ট্যাট মেকে আমরা পড়েছিলাম রিচার্ডসন-দুশমান ইকুয়েশন। সেই জে সমান, আমরা এটা লিখবো না, কি ছিল, এটি স্কোয়ার e to the power minus 5 by kt, তাই তো? দিস ইজ দ্য ফেমাস রিচার্ডসন-দুশমান ইকুয়েশন। একটা হয়ে গেল। 2 নম্বর হচ্ছে ফিল্ড এমিশন। এখানে আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব সারফেসের অ্যাক্রসে, তাহলে ইলেকট্রিক ফিল্ড থেকে কিন্তু ওরা এনার্জি গেন করবে এবং বেরোবে। 3 নম্বর আরেকটা হতে পারে, ওকে আমরা বলবো সেকেন্ডারি এমিশন। সেকেন্ডারি এমিশন মানেটা হচ্ছে, তুমি বুঝতে পারছো, সেকেন্ডারি যদি আমি বলি তাহলে প্রাইমারি তাহলে কে, প্রাইমারিটাও হচ্ছে একটা ইলেকট্রন, অর্থাৎ আমি সারফেসটাকে ইলেকট্রন দিয়ে আঘাত করে ইলেকট্রনটাকে বের করব। যে ইলেকট্রন দিয়ে আঘাত করছি ওরা প্রাইমারি ইলেকট্রন, এবং সেই প্রসেসে যে ইলেকট্রনটা বেরোচ্ছে তারা হচ্ছে সেকেন্ডারি ইলেকট্রন। বুঝতে পারলে কি বললাম, হ্যাঁ কি না? ইলেকট্রন দিয়েই আমরা আঘাত করব, দেন ইলেকট্রনটাকেই আমরা বের করব। সো এইটা হচ্ছে তোমাদের আরও 3টে উপায়, যাকে অত আমাদের না জানলেও চলবে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের এটা। তাহলে when an light photon, when a light photon of suitable frequency, এই সুইটেবলের মধ্যেই আমি মেনশন করে দিলাম যে একটা সার্টেন থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে বেশি হতে হবে, অফ সুইটেবল ফ্রিকোয়েন্সি ইজ ইম্পিঞ্জড, মানে কি ইনসিডেন্ট হওয়া, ইজ ইম্পিঞ্জড on a metal surface, this results the ejection of electron from the
মেটাল সারফেস। সো এইটাকে আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট আমরা বলবো, ঠিক আছে? তাহলে এর করেসপন্ডিং তাহলে আমাদের ইকুয়েশনটা কী হবে? আইনস্টাইন ইকুয়েশন। এর করেসপন্ডিং যে ইকুয়েশনটা হবে দ্যাট ইজ কল্ড দ্য আইনস্টাইন ইকুয়েশন। জাস্ট একটা লাইনেই আমি তোমাকে এটা বলে দিতে পারি, তাই না? ইনসিডেন্ট ফোটনের এনার্জি হচ্ছে এইচ নিউ, ওই সারফেসটার ওয়ার্ক ফাংশন হচ্ছে তোমার ডাব্লিউ, সমান তাহলে কী হবে? হাফ এম ভি স্কোয়ার। অর্থাৎ ইনসিডেন্ট ফোটনের যে এনার্জি ওটা যদি তোমার ওই সারফেসের ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হয় তাহলে ইলেকট্রনগুলো একটা কাইনেটিক এনার্জি নিয়ে বেরোবে। পাক্কা? ঠিক তো? অ্যাট নিউ ইকুয়াল টু, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। যখন হ্যাঁ স্যার। নিউ সমান একটা সার্টেন থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, তখন ইলেকট্রনগুলো জাস্ট সারফেস থেকে এসকেপ করবে, কিন্তু কোনো কাইনেটিক এনার্জি পাবে না। মানে জাস্ট এই সারফেস থেকে জাস্ট বেরোলো আর কি, উইদাউট এনি কাইনেটিক এনার্জি। মানে জাস্ট আমি এতটাই সাফিসিয়েন্টলি একটা ফোটন অ্যাপ্লাই করেছি যেটা জাস্ট ওই সারফেস থেকে একে বের করেছে, কিন্তু কোনো কাইনেটিক এনার্জি দেয়নি। তাহলে তখন আমাদের ইকুয়েশনটা হয়ে যাবে ডাব্লিউ সমান হয়ে যাবে এইচ নিউ নট। তাহলে ইকুয়েশনটা আমার হয়ে যাবে এইচ নিউ মাইনাস এইচ নিউ নট ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তোমাকে এই ফর্মুলাটা ইউজ করে অঙ্ক করতে দেওয়া হবে। একটা হয়ে গেল, আইনস্টাইন ইকুয়েশনটা আমরা তাহলে বুঝে গেলাম। এবার তাহলে এখানে চলে এসো স্টপিং পোটেনশিয়াল। স্টপিং পোটেনশিয়াল, স্টপিং পোটেনশিয়াল এটার মানে কি? এটা মানেটা হচ্ছে তার জন্য তোমাকে বুঝতে হবে যে তুমি যদি এখানে একটা ক্যাথোড নাও, লেটস সে এইটা হচ্ছে আমার ক্যাথোড, এইটা হচ্ছে আমার অ্যানোড, এটা ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। ক্যাথোডটা হচ্ছে তোমার নেগেটিভলি চার্জড, কারণ তুমি এর সঙ্গে ব্যাটারির নেগেটিভকে অ্যাড করেছো আর এর সাথে ব্যাটারির পজিটিভকে অ্যাড করেছো। এখন যদি তোমার এর উপরে একটা ইনসিডেন্ট ফোটন এসে পড়ে, তাহলে এখান থেকে তোমার কী হবে? ইলেকট্রন বেরোবে এবং অ্যানোড দ্বারা আকৃষ্ট হবে। তাহলে অ্যানোড দ্বারা আকৃষ্ট হলো এবং অ্যানোডে গিয়ে এখানে কি জমা হবে এবং তার ফলে কী হবে? সার্কিটটা কমপ্লিট হবে, আমরা একটা ফোটো কারেন্ট পাবো, তাই তো? আমরা একটা ফোটো কারেন্ট পাবো, রাইট? হ্যাঁ কিনা বলো? আমরা একটা ফোটো কারেন্ট পাবো। হাউএভার আমরা যদি অ্যানোডটাকে যদি স্লাইটলি যদি আমরা যা পোটেনশিয়াল দিয়েছিলাম তার থেকে যদি আমি একটু নেগেটিভ পোটেনশিয়াল দিই, তাহলে কিন্তু ও ইলেকট্রনকে রিপেল করবে। মানে ধরো তুমি অ্যানোডের পোটেনশিয়ালটা কমাচ্ছ, একটা সময় পরে গিয়ে মানে তুমি অ্যানোডকে অ্যাকচুয়ালি একটা নেগেটিভ পোটেনশিয়াল দিচ্ছ। যে মুহূর্তে তুমি একে নেগেটিভ পোটেনশিয়াল দেবে, এই ইলেকট্রনকে কিন্তু ও রিপেল করা শুরু করে দেবে, ইলেকট্রনগুলো আর কিন্তু অ্যানোডে পৌঁছাতে পারবে না। তার ফলে কী হবে? এই ফটো ইলেকট্রিক এফেক্টটা বন্ধ হয়ে যাবে। এইটারই নাম হচ্ছে আমাদের স্টপিং পোটেনশিয়াল। তাহলে তার ডেফিনেশনটা হচ্ছে, তুমি যদি এখানে মানে সূত্রটাকে তুমি যদি দেখো তাহলে কী হবে? এইচ নিউ মাইনাস ডাব্লিউ তোমার যে ছিল হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ ফটো ইলেকট্রিক এফেক্টটাকে বন্ধ করার জন্য এই যে হাফ এম ভি স্কোয়ার এর সমান তোমাকে অপোজিট দিকে একটা কাইনেটিক এনার্জি অ্যাপ্লাই করতে হবে, দ্যাট ইজ ই ইন্টু ভি। ঠিক আছে? তাহলে আমরা স্টপিং পোটেনশিয়ালের অঙ্ক দিলে আমরা করতে পারবো, হ্যাঁ কি না বলো? বুঝে গেল? হ্যাঁ, এটাকে আমরা ভিএস বলতে পারি, ভিএস। তাহলে এখানে ভিএসটা কি? ভিএসটা হচ্ছে আমাদের স্টপিং পোটেনশিয়াল। অর্থাৎ এই যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে তার যে কাইনেটিক এনার্জি, তার জন্য উল্টো দিকে তোমাকে ওই কাইনেটিক এনার্জিকে বন্ধ করার জন্য তোমাকে একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করতে হবে। সো দিস ইজ কল্ড দ্য স্টপিং পোটেনশিয়াল। ঠিক আছে, হয়ে গেল, কমপ্লিট। এরপরে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট পয়েন্টটা হচ্ছে আমরা কোথায় লিখব? আমরা লিখব এইখানে। সো a few important things to remember about the photoelectric effect. The kinetic energy of photoelectron depends on the frequency of the incident photon. ফ্রিকোয়েন্সি তার ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে না, তাই তো?
ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট ফোটন, বা বলতে পারো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। ঠিক আছে, বোঝা গেল? এইবার ওই ফটো ইলেকট্রনগুলোকে যখন আমরা অ্যাকুমুলেট করলাম তখন আমরা একটা ফটো কারেন্ট পেলাম। সেই ফটো কারেন্ট কিন্তু তোমার ডিপেন্ড করে ইন্টেন্সিটির উপরে। সো ফটো কারেন্ট ডিপেন্ডস অন দ্য ইন্টেন্সিটি। ফটো কারেন্ট depends on the intensity of incident radiation। ঠিক আছে, তার ইন্টেন্সিটির উপর কিন্তু ডিপেন্ড করবে। এছাড়া মনে রাখতে হবে যে তোমার ওই যে ফটো কারেন্ট আইটা ইজ প্রপোর্শনাল টু 1/r², এটা মনে রাখতে হবে। সো ফটো কারেন্টটা আমাদের 1/r² এর সাথে তার মানে তোমার আগে যদি ডিস্টেন্সটা যদি থাকতো 2 মিটার, এখন তুমি যদি 4 মিটার করে দাও তা কিন্তু 1/4 হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ফটো কারেন্ট ইজ inversely proportional to the square of the distance। বোঝা গেল? সো এটা হচ্ছে আসল কথা, স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স, এটা মনে রাখতে হবে। চলো, এটা তাহলে হয়ে গেল। আর কি মনে রাখতে হবে যে তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট হচ্ছে একটা ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস। কি বলছো বলো, শুনছি। স্যার এই যে ডিসটেন্সটা কি শুধুমাত্র ওই ক্যাথোড আর অ্যানোডের মধ্যে যে ডিসটেন্সটা, ওই ডিসটেন্সটা শুধু কনসিডার করা হবে? সোর্সটা হচ্ছে তোমার এখানে ক্যাথোড, সোর্সটা হচ্ছে কি তোমার ক্যাথোড, আর যেখানে গিয়ে ওটা অ্যাকুমুলেট হচ্ছে ওটা হচ্ছে অ্যানোড। তাহলে ক্যাথোড এবং অ্যানোডের মধ্যেকার তুমি যদি ডিসটেন্সটা তুমি যদি বাড়িয়ে দাও তাহলে কিন্তু ফটোগ্রাফ কিন্তু কমে যাবে। বোঝা যাচ্ছে কি বললাম? হ্যাঁ স্যার। ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস কথাটা মানেটা হচ্ছে তাৎক্ষণিক। তার মানে ও কিন্তু ওয়েট করবে না। অর্থাৎ এমনটা নয় যে একটা ফোটন এসে পড়লো, ও খানিকক্ষণ ভাবলো যে আমি কি বের করব, না, যখনই তোমার এই কন্ডিশনটা অ্যাচিভ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমার এখান থেকে ইলেকট্রন বেরোবে। এবং অবশ্যই তোমার এটার ইনসিডেন্ট ফোটনের ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করবে না যে কতগুলো, ইন্টেন্সিটি মানে কি পার ইউনিট টাইমে কতগুলো ফোটন এসে পড়ছে, দ্যাট ইজ কল্ড দ্য ইন্টেন্সিটি। ওর উপর কিন্তু ডিপেন্ড করবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি যদি একটা ফোটনও ফেলো, সেই একটা ফোটনেরও তোমার যদি এনার্জি যদি এই কন্ডিশনে স্যাটিসফাই করে তাহলে তার জন্য কিন্তু তোমার ইলেকট্রন বেরোবে। বুঝতে পারলে? তোমার লক্ষ লক্ষ ফোটনের দরকার নেই, একটা ফোটন হলেও চলবে। বুঝতে পারলে কি বললাম? বুঝতে পারলে না? ঠিক আছে, চলো এবার লাস্টলি হচ্ছে আমাদের 3-4টে গ্রাফ আমাকে পড়তে হবে। তাহলে এখানে লেখো যে কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ ফর ফিক্সড ইন্টেন্সিটি ফর ফিক্সড ফ্রিকোয়েন্সি। আই ভার্সেস মানে কারেন্ট ভোল্টেজ গ্রাফ। তাহলে কারেন্ট ভোল্টেজ গ্রাফটাকে অবশ্যই পুরো রাখতে হবে। 1 নম্বর গ্রাফটা এ বলে আমরা এখানে মেনশন করছি। তুমি যদি ফ্রিকোয়েন্সি যদি তুমি সেম রাখো, ইন্টেন্সিটিকে তুমি যদি ভ্যারি করো, তাহলে তোমার বুঝতে পারছো ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে স্টপিং পোটেনশিয়াল। তার মানে তোমার যেটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে, কারণ তুমি ইকুয়েশনটাকে দেখো, তোমার ফ্রিকোয়েন্সির ওপরে ডিপেন্ড করছে। খেয়াল করে দেখো, এই দেখো তোমার ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করছে তোমার স্টপিং পোটেনশিয়াল। তার মানে ফ্রিকোয়েন্সি সেম থাকলে তোমার স্টপিং পোটেনশিয়ালটা সেম থাকবে, কিন্তু ইন্টেন্সিটি বাড়লে ফোটো কারেন্ট বাড়বে। তাহলে আমরা 3টে ডিফারেন্ট এর জন্য দেখাচ্ছি উইথ সেম ফ্রিকোয়েন্সি। দেখো এইভাবে হয়ে এরম টাইপের হবে, দেন এমনি করে হয়ে কেমন টাইপের হবে, এই একটা হবে, এই একটা হবে, এই একটা হবে। এই 3টেতে কোনটা কনস্ট্যান্ট? এটা I1, এটা I2, এটা I3। এগুলো কি ইন্টেন্সিটি। তার মানে ইন্টেন্সিটি বাড়লে ফোটো কারেন্ট বেড়ে যাচ্ছে। তোমার ইন্টেন্সিটি বাড়লে ফোটো কারেন্ট বাড়ছে, কিন্তু তোমার দেখো থ্রেস তোমার যেটা এটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি সেম। তাহলে ভিএসটা হচ্ছে তোমাদের স্টপিং পোটেনশিয়াল কিন্তু সেম থাকছে।
স্টপিং পোটেনশিয়াল কিন্তু তোমার সেম থাকছে, ভিএসটা স্টপিং পোটেনশিয়ালটা সেম থাকছে। তাহলে এখানে কি হচ্ছে, নিউটা হচ্ছে নিউ ইকুয়াল টু সেম ফর অল দিস থ্রি কেসেস। তাহলে দেখো নিউ যদি আমার সেম থাকে, ফ্রিকোয়েন্সি যদি আমাদের সেম থাকে, দাঁড়াও একটু, আমাদের বাড়িতে পুজো হচ্ছে, দাঁড়াও একটু দাঁড়াও। হ্যাঁ, তাহলে নিউ যদি আমার সেম থাকে তাহলে কি হবে, তোমার ইন্টেন্সিটি, সো দিস আর দ্য ইন্টেন্সিটি, দিস আর দ্য ইন্টেন্সিটি। তাহলে ইন্টেন্সিটিটা হচ্ছে I3 গ্রেটার দ্যান I2 গ্রেটার দ্যান I1, বুঝতে পারলে? তাহলে এইটা আমাদের হবে, যত ইন্টেন্সিটি বাড়বে ফোটো কারেন্ট বাড়বে, কিন্তু ফ্রিকোয়েন্সির ওপরে কিন্তু স্টপিং পোটেনশিয়াল ডিপেন্ড করে। সুতরাং ফ্রিকোয়েন্সি সেম থাকলে তোমার কিন্তু ওটাও সেম থাকবে। একটা হয়ে গেল। বিয়েরটা হচ্ছে এবার উল্টোটা, নিউটাকে আমরা চেঞ্জ করছি। নিউটাকে আমরা যত চেঞ্জ করব, নিউটা যত বাড়বে তত কাইনেটিক এনার্জি আমার বাড়বে, বাড়বে তো? তার মানে উল্টো দিকে তোমাকে তত বেশি স্টপিং পোটেনশিয়াল অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ কি না? করতে হবে তো? হ্যাঁ, এই দেখো, সরি এটা ছবিটা ভুল হয়ে গেল। এই দেখো, এক্ষেত্রে ইন্টেন্সিটি ইকুয়াল টু হচ্ছে আই ইকুয়াল টু কনস্ট্যান্ট। আই ইকুয়াল টু কনস্ট্যান্ট, ধরো বললাম এটা হচ্ছে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি নিউ 1, এটা নিউ 2, এটা নিউ 3। তাহলে অবশ্যই বুঝতে পারছো নিউ 3টা গ্রেটার দ্যান নিউ 2 গ্রেটার দ্যান নিউ 1। তাহলে নিউ 3 করেসপন্ডিং কী হবে, ভি স্টপিং পোটেনশিয়াল 3 হবে, এখানে কী হবে VS2 হবে, এখানে VS1 হবে, এখানে আই ভার্সেস তুমি ভি প্লট করছো। তাহলে দেখো যত তোমার ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে তত ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বেড়েছে, তার মানে ওকে থামানোর জন্য বিপরীত দিকে অত বেশি আমাকে স্টপিং পোটেনশিয়াল অ্যাপ্লাই করতে হবে, রাইট? হ্যাঁ কিনা বলো, পাক্কা? হ্যাঁ, ঠিক আছে, তাহলে হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফগুলো। আর একটা গ্রাফ আমাদের কাছে আছে, ওই ইকুয়েশনটা যেখানে আমরা প্লটটা করব, এই হাফ এমভি স্কোয়ার ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ, এই যে প্লটটা আমরা দেখব, হাফ এমভি স্কোয়ার অর্থাৎ ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ভার্সেস নিউ। আমরা প্লটটা কিভাবে দেখব, দেখো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি, আমি যদি এ পাশে প্লট করি কাইনেটিক এনার্জি, তাহলে সেটা নিউয়ের সাথে প্রপোর্শনাল, আর ডাব্লিউটা হচ্ছে ইন্টারসেপ্ট, একটা নেগেটিভ ইন্টারসেপ্ট। তাহলে কি হবে, সামথিং লাইক দিস, বিপরীত দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, সামথিং লাইক, এটা ছবিটা স্ট্রেট লাইন হলো না আর কি, আর একটু ভালো করে আঁকা যাক। এইটা হচ্ছে তোমার ইন্টারসেপ্টটা, ওর বাবা, এটা হচ্ছে তোমার ইন্টারসেপ্টটা। এইভাবে এখানে তুমি প্লটটা করছো উইথ নিউ, খেয়াল করে দেখো তোমার একটা নির্দিষ্ট নিউ নট না হলে তোমার তো বেরোবেই না, একটা নির্দিষ্ট নিউ নট না হলে তোমার তো বেরোবেই না। তার জন্য আমরা এইভাবে ড্র করলাম। এই ইন্টারসেপ্টটা হচ্ছে গিয়ে তোমার ডাব্লিউ, মানে নেগেটিভ ডাব্লিউ আর কি। যত বেশি ডাব্লিউ বেশি তত কিন্তু তোমার মোর এনার্জি লাগবে, ঠিক বলেছি তো? হ্যাঁ কিনা বলো? সেমভাবে তুমি হ্যাঁ হ্যাঁ স্যার। সেমভাবে অন্য একটা, এটা হচ্ছে তোমার মেটাল 1, এটা হচ্ছে মেটাল 1-এর কত জন্য, বেশি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি তত বেশি হবে না? হ্যাঁ মেটাল 2-এর জন্য আমি আরেকটা গ্রাফ তোমাকে দেখাচ্ছি। দেখো তোমার, তার মানে কি, আমি এই গ্রাফ থেকে তাহলে আমরা কি বলতে পারি, মেটাল 2-এর ওয়ার্ক ফাংশন বেশি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। W1, এইটা W2, বুঝছো? তার মানে তত কিন্তু বেশি আমার এনার্জির প্রয়োজন পড়বে ওকে বের করার জন্য। হয়ে গেল, শেষ, এইটুকুই, আর কিছু করতে হবে না, ঠিক আছে? এভরিথিং ইজ কভার্ড। চলো লাস্ট টপিক। স্যারের আগের গ্রাফটা একটু বলুন না, একটু কোনটা বলো? বি নম্বর গ্রাফটা আর একবার। তুমি যত বেশি ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছ, আমাদের সূত্রটা কি ছিল, হাফ এমভি স্কোয়ার ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ, এটা মানে তোমার হচ্ছে ইভি। যত বেশি নিউ বাড়বে তাকে তো আটকানোর জন্য বিপরীত দিকে তত বেশি ভি অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দেখো, আমি এই পাশটা পজিটিভ, এই পাশটা নেগেটিভ, তাহলে কি হচ্ছে, বিপরীত দিকে তত বেশি আমার স্টপিং পোটেনশিয়াল বেশি লেগেছে, বুঝতে পারলে? হ্যাঁ কি না? এই অর্ডারটা, এইটা দেখো, নিউ 3টা মানে সবচাইতে বেশি এনার্জি কার, নিউ 3-র এনার্জি সবচাইতে বেশি, তারপরে নিউ 2, তারপরে নিউ 1।
তার মানে এনার্জি যত বেশি হবে তোমার বিপরীত দিকে তত বেশি নেগেটিভ স্টপিং পোটেনশিয়াল অ্যাপ্লাই করতে হবে। ইয়েস অর নো? পাক্কা? আই হোপ ক্লিয়ার হয়ে গেছে। স্যার এই দুটো গ্রাফকে যদি কম্বাইন করে যে একটা গ্রাফ আঁকা যায়? হবে না মানে হবে না কেন, হবে, বাট আমরা নর্মালি না স্যার, একটা কোশ্চেন দিয়েছিল দেখেছিলাম নিটে, দুটো গ্রাফকে কম্বাইন করে একটা কোশ্চেন দিয়েছিল। ভাই ভাই অত চাপ নিস না, অত চাপ নিস না, তুই এটা নিট দিচ্ছিস না। স্পেশালি নিটের আমাদের এবছর বা গত কয়েক বছরে যা কোশ্চেন আসছে, স্কুল লেভেলে পরীক্ষা কোনো অ্যাঙ্গেল থেকে তোমার অতটা মানে শক্ত হবে না। তুই আসলে গরজটা ভুলে যাচ্ছিস, এই এক্সামে গরজ অতটা নেই, বুঝতে পারলি? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলের এক্সাম দিলে তুই বুঝতে পারছিস হ্যাঁ গরজ রয়েছে। স্কুল লেভেলে পরীক্ষা গরজ, যত কঠিন কোশ্চেনই হোক না কেন অত গরজ নেই, বুঝতে পারলি কমল? কি বললাম? হ্যাঁ স্যার। আচ্ছা চলো। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি ফটো ইলেকট্রিক এফেক্টটা কি ভ্যালেন্স ইলেকট্রন আর বাউন্ডারি ইলেকট্রন দুটোর মধ্যে মানে দুটোর ক্ষেত্রেই হয়? এবার সারফেসের সারফেসে সারফেসে যখন আসবে ও আউটার মোস্ট ইলেকট্রনকে ও খুঁজবে না, ও আউটার মোস্টকেই ও খুঁজবে, তাই না? আচ্ছা। আউটার আচ্ছা মোস্ট। তাহলে ওই হ্যাঁ বলো। তাহলে ওই বলা হয় যে এক্স রে এর অপোজিট মানে এক্স রে এর অপোজিট হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট দুটো। হ্যাঁ উম, হ্যাঁ হ্যাঁ। তাহলে ওইখানে তো কে সেল বা এল সেল ইলেকট্রন বেরিয়ে যায়। হুম। তাহলে তো ওটা ইনভার্স ফটো ইলেকট্রিক, তাই না? ওটা ইনভার্স ফটো ইলেকট্রিক, ওটা আমি এক্স রে পড়ানোর সময় বলতাম, বুঝতে পারলি? ক্লিয়ার? শোনা যাচ্ছে? আবার কি হলো? ও ও হ্যাঁ হ্যালো, হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। সরি একটু নেটটা হ্যাঁ একটু স্যার, ডিস্টার্ব, শোনা যাচ্ছে। নেটটা নেটটা একটু ডিস্টার্ব ডিস্টার্ব হয়ে গেল, জানি না কেন। আমার তো এখানে 5G কানেকশন, তো এখানে তো জিও ফাইবার, জানি না কী প্রবলেম হয় মাঝে মধ্যে। জিও ফাইবারের অবস্থা এখানে ভীষণ খারাপ, কারণটা হচ্ছে যে এখানে এত বেশি লোকজন জিও ফাইবার ইউজ করে না, এখানে মারাত্মক মানে এই আর কি, এখন ওই জন্য মাঝে মধ্যে ডাউন হয়ে যায়। যাকে আমি কি বললাম বুঝতে পারলে? ওটা আমি এক্সরেতে এমনিতেও বলতাম যে ও যেটা কোশ্চেনটা করলো যে স্যার ওই একই জিনিস তো আমাদের এর জন্য হয় যখন আমরা কেএসএলএসে মালি, ওটা হচ্ছে ইনভার্স ফটো ইলেকট্রিক এফেক্ট। বোঝা যাচ্ছে কি বললাম? দ্যাট ইজ কল্ড দ্য ইনভার্স ফটো ইলেকট্রিক এফেক্ট। বুঝতে পারলে কি বললাম? ওটা আমি হ্যাঁ স্যার। এক্সরে পড়ানোর সময় তো বলতামই। আচ্ছা একবার পিডিএফটা আচ্ছা দাঁড়াও একবার পিডিএফটা আবার দেখে নিই, সব ঠিকঠাক লাগছে তো? কারণ এটাই তো অ্যাকচুয়ালি ফাইনাল পিডিএফ তো। হ্যাঁ ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নেই, এইভাবেই তোমরা জাস্ট পড়ে নেবে। হ্যাঁ হ্যাঁ বলো কি বলছো, বলো কি বলছো? স্যার বলছি তাহলে ওই মানে বাইরের ইলেকট্রন গুলো কি টার্গেট করবে তাই তো? তাই তো হবে, তাই তো হওয়ার কথা। আর যেটা যদি সেরকম ফ্রিকোয়েন্সি পড়ে ধরুন যে মানে অনেক বেশি, তাহলে মানে কেসেল বা এলসেল ইলেকট্রনকে হুম, টার্গেট করতে পারে। করতে পারে, করতে পারে, বাট আর স্যার তোমাকে তোমাকে অর্ডার অফ এনার্জি তোমাকে দেখতে হবে, হুম তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ। এখানে কিন্তু একটা নর্মাল লাইট এসে পড়ছে। নর্মাল লাইটের হুম নর্মাল লাইটের অতটাও হাই ফ্রিকোয়েন্সি হয় না যে সে একবারে হই হই করে কে সেল বা এল সেল ঢুকে যাবে। নর্মাল লাইটের ফ্রিকোয়েন্সি কত রেঞ্জের মধ্যে হয় জানো? নর্মাল লাইটের নর্মাল লাইট আমাদের ইএম একটু দাঁড়াও বলতে দে। নর্মাল লাইটটা আমাদের ইএম স্পেকট্রামে কত নম্বরে আসে? 4 নম্বরে আসে। প্রথমে হুম কি আছে? রেডিও, তারপরে মাইক্রো, তারপরে ইনফ্রা, তারপরে আল্ট্রাভায়োলেট অ্যান্ড ভিজিবল, তাই তো? হুম কত হবে? হুম প্রথমটা হচ্ছে 10 টু দি পাওয়ার, দেখ এখানটা দেখ, রেডিও যদি হতো তাহলে হতো 3 × 10⁶ থেকে 3 × 10⁻⁻, এটা হচ্ছে রেডিও। তারপরে মাইক্রো হচ্ছে 3 × 10⁻10 থেকে 3 × 10⁻, এটা 3 কেন বলছি আমি, 10⁻⁶ হবে, সরি 10⁻,
10⁻6 থেকে 10⁻10, এটা আমাদের হবে 10⁻10 থেকে 10⁻12। মাইক্রো পরে হচ্ছে তোমাদের ইনফ্রাটা আমাদের হয় 10⁻12 থেকে 14। ইউভি ভিজিবল ওটা আমাদের হবে 10⁻14 থেকে 16, এত হার্জ হয়। এটা এতটাও বেশি ফ্রিকোয়েন্সি নয়। তারপরে তোমার আসবে এক্সরে কত আসবে 10⁻16 থেকে 10⁻18, তাহলে বুঝতেই পারছো অনেক বেশি কিন্তু হাই ফ্রিকোয়েন্সি তোমাদের এক্সরেতে, তাই না? বুঝতে পারলে কি বললাম? আচ্ছা, হ্যাঁ, সুতরাং আচ্ছা। ওর অত তো তোমার ক্ষমতা নেই যে একবারে হুম, অতটা মানে অতটা ডিপ পর্যন্ত ঢুকবে, দেন ওখান থেকে হুম। তোমার বের করবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা। আর স্যার একটা যে বলছি কম্পটন এফেক্টে ওটা ওটা কি কোনো মানে ফিজিক্যাল অ্যাপ্লিকেশন আছে না, শুধু ল্যাবরেটরিতেই এটা ইয়ে হয়? মানে কম্পটন এফেক্ট ওটা কি, ওটা তো মেটালের উপর পড়লে ওটা তো মানে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে না, তাই ওটাতে কি কোনো ফিজিক্যাল অ্যাপ্লিকেশন আছে ওটার? ফিজিক্যাল অ্যাপ্লিকেশন আবার কি, কম্পিউটার এফেক্ট একটা সিম্পল একটা এফেক্ট, ওর কোনো ফিজিক্যাল অ্যাপ্লিকেশনস বলে আছে বলে তো আমার জানা নেই। কম্পিউটার এফেক্ট দেখেও তোমার কি হবে, না দেখেও বা তোমার কি হবে, তাই না? তাই না? ওটা আচ্ছা, জাস্ট সেটা বলিনি, না আমি বলছি যে ফটো ইলেকট্রিক এফেক্ট যেমন মেটালের উপর পড়লে হয়, আর এটা কি মানে কম্পটন তুমি এফেক্টটা ভুলে কি যাচ্ছ। মানে কম্পিউটার এফেক্টে প্রথম কথা হচ্ছে, দেখো মেটাল তো সবই, অফ রাখো আমি বলছি, মেটাল তো সবই, এই সবই হচ্ছে তোমার মেটাল। এবার প্রশ্নটা হচ্ছে যদি তুমি একটা ফটো ইলেকট্রিক এফেক্ট করো, তাহলে ইনসিডেন্ট ফটোটা আসবে এই সামান্য এইখানে তোমার যে সারফেসের উপরে তোমার যে লুজলি বাউন্ড ইলেকট্রন আছে ওটাকেও বের করে দেবে। কিন্তু যখন তুমি এক্সরে ফটোন ইউজ করছো তখন কিন্তু ও অনেক ডিপ পর্যন্ত যেতে পারে, এতটাই ডিপ পর্যন্ত যেতে পারে যে ও এর ভেতরের ইলেকট্রন ক্লাউডের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। বুঝতে পারলে কি বললাম? আবার কি হলো? না স্যার মানে ওই মানে বলছি ওই কোয়ান্টাম এফেক্টে যে একটা ইলেকট্রন রেস্টে থাকে, তাকে এসে ধাক্কা মারে দিয়ে যে কোনো হ্যাঁ ফ্রিকোয়েন্সি ধাক্কা মারলেই ইলেকট্রনটা স্ক্যাটার হতে পারে, সেটাই বলছি। তাহলে হ্যাঁ ওটা কি হ্যাঁ হ্যাঁ মেটালের মধ্যে হ্যাঁ ইলেকট্রন না হ্যাঁ, নাকি? অবশ্যই অবশ্যই। আমরা কম্পিউটার কার জন্য দেখি, কার্বন বেরিলিয়াম এর জন্য আমরা দেখি না। কার্বন বেরিলিয়ামে তো আচ্ছা। একটা তো সারফেস আছে, ওর ভেতরে যে হুম, ইলেকট্রন বসে আছে, নিউক্লিয়াসের আশেপাশে যে ইলেকট্রন ঘুরছে, এক্স রের এনার্জি অতটাই সাফিসিয়েন্ট যে সে একেবারে ডিপ অবধি ঢুকে ইলেকট্রন ক্লাউডের সাথে ইন্টারাক্ট করতে পারে। বুঝতে পারলে? এই ধরো একটা ঠিক আছে। মেটালের এই ধরো একটা মেটালের যে বাউন্ডারি, তার ভিতরে তোমার কি আছে, এর তুমি যদি আরও ডিপে যাও তার কি আছে, এরকম একটা নিউক্লিয়াস থাকবে, এর আশেপাশে ইলেকট্রনের ক্লাউড থাকবে। ও একদম এসে ডাইরেক্টলি, আরে এক্স রে তো ওয়েভলেন্থ তো অনেক কম না, এর তো পেনিট্রেশন পাওয়ার তো অনেক বেশি, ও এসে এর সাথে ইন্টারাক্ট করবে। বুঝতে পারলে কি বললাম? ক্লিয়ার? আচ্ছা। আচ্ছা, বেশ। লাস্টলি হচ্ছে আমাদের এক্স রে, আজকে লাস্ট টপিকটা হচ্ছে এক্স রে। অনেকটা সময় ফালতু এই কোশ্চেন। লাস্টের গ্রাফে যে ওই স্লোপটা বললেন নাকি, হ্যাঁ হ্যাঁ, ওই যে এইচ বাই যেটা, ওটা একটু বলে দিন না স্যার। আমি কি বললাম শুনলি না কেন? শুনলি না আমি কি বলছি? না, লাস্টের গ্রাফে। হাফ এম বি স্কোয়ার সমান এইচ নিউ মাইনাস ডাব্লিউ। তাহলে আমরা প্লটটা করছি ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ভার্সেস নিউ। তাহলে ওয়াই ইকুয়াল টু একটা এম এক্স মাইনাস সি এর মতো গ্রাফটা হবে, হবে কিনা বল? হবে তো? হুম হুম, তাহলে হবে হবে। তাহলে আমাদের হবে স্ট্রেট লাইন, আর সিটা হচ্ছে নেগেটিভ ইন্টারসেপ্ট। কি হবে এটা? তার মানে যত বেশি নেগেটিভ ইন্টারসেপ্ট তার ওয়ার্ক ফাংশন তত বেশি, তারপর তত বেশি তোমার এনার্জি লাগবে ইলেকট্রনটাকে সারফেস থেকে বের করার জন্য, তাই তো? হুম ওটাই বললাম। ক্লিয়ার আছে? বোঝা গেল? হুম, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলে এসো আমাদের এবার এক্স রেতে। লাস্ট টপিক হচ্ছে আমাদের আজকের এক্স রে। আচ্ছা, কী যেন কীভাবে যেন আমরা লিখছিলাম, রিভিশন টপিক 4 না? হ্যাঁ, রিভিশন টপিক 4। এমনি করে আমাদের যত যত দিন পর্যন্ত শেষ না হয় আমাদের চলবে 5, 6, 7, 8, 9। রিভিশন টপিক 4 ওটা হচ্ছে এক্স রে। এক্স রে নিয়ে অনেক কিছুই তোমার পড়তে হবে, অনেক কিছুই তোমার জানতে হবে। এক্স রে, প্রথম কথা হচ্ছে এক্স রে প্রোডাকশানটা হচ্ছে তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এক্স রে প্রোডাকশানের জন্য আমরা প্রথম কথা হচ্ছে এক্স রে হচ্ছে একটা কয়েকটা প্রপার্টি জাস্ট মনে রাখতে হবে। এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ক্যান নট বি ডিফ্লেক্টেড, যদি ইএম ওয়েভ হয়, যে কোনো ইএম ওয়েভ যদি হয়, ক্যান নট বি ডিফ্লেক্টেড বাই ইলেকট্রিক or ম্যাগনেটিক ফিল্ড, deflected by electric and
ম্যাগনেটিক ফিল্ড দ্বারা আমরা ডিফ্লেক্ট করতে পারি না। ওকে, এছাড়া তোমার কি আছে, হাই পেনিট্রেশন পাওয়ার, প্রচণ্ড রকমের হাই পেনিট্রেশন পাওয়ার আছে, প্রচণ্ড হাই। ওয়েভলেন্থ হচ্ছে এক্সট্রিমলি স্মল, হাই পেনিট্রেশন পাওয়ার। কার হাই পেনিট্রেশন পাওয়ার হয়? যার ওয়েভলেন্থ ছোট হয়, তাই তো? এক্সট্রিমলি স্মল ওয়েভলেন্থ। এর থেকেও স্মল কার? গামারে, তাই তো? কিছু না বললে আমি না বুঝতে পারছি না যে তোমরা বুঝতে পারছো কিনা, নাকি আমার লাইনটা হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। একদম ঠিক স্যার। আমি নাহলে বুঝতে পারছি না যে লাইনটা আছে নাকি বা মানে কেটে গেছে। আর লেখছি তো স্যার, ওই জন্য মাইকে অন করতে দেরি হয়ে যাচ্ছে। এক্সট্রিমলি স্মল ওয়েভলেন্থ। এছাড়াও তোমার কি আছে, ফ্লুরোসেন্স প্রপার্টি আছে, ফ্লুওরেসেন্স প্রপার্টি আছে, হ্যাঁ ফ্লুওরেসেন্স প্রপার্টি আছে। এছাড়া তোমার কি আছে, ক্যান অ্যাক্ট অন দ্য ফটোগ্রাফিক প্লেট, ক্যান অ্যাক্ট অন ফটোগ্রাফিক প্লেট, ও ফটোগ্রাফিক প্লেটের উপরে অ্যাক্ট করতে পারে। এছাড়াও এইসব নানান জিনিসপত্র তোমাদের রয়েছে। এগুলো আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট নয়। আমাদের কাছে ইম্পর্টেন্টটা হচ্ছে প্রোডাকশন অফ এক্স-রে, সরি, প্রোডাকশন অফ এক্স-রে ইজ মোস্ট ইম্পর্টেন্ট। প্রোডাকশন অফ এক্স-রে ইজ মোস্ট ইম্পর্টেন্ট। দুভাবে আমরা প্রডিউস করতে পারি। একটাকে আমরা বলি কন্টিনিউয়াস এক্স-রে, জাস্ট দুটো মেথডকে জাস্ট শুনে নাও এবং বুঝে নাও, তোমাকে আর পড়তে লাগবে না। কন্টিনিউয়াস এক্স-রে কথাটা মানেটা হলো তুমি কিভাবে এক্স-রেকে নর্মালি তোমরা কিভাবে মানে প্রডিউস করো। এক্স-রে কীভাবে প্রডিউসড হয়, যখন একটা প্রচণ্ড হাই ভেলোসিটির একটা পার্টিকেলকে যখন তুমি হঠাৎ করে একটা মেটালিক টার্গেট দিয়ে স্টপ করে দাও। সো দিস ইজ দ্য মেটালিক টার্গেট। নর্মালি তুমি এটাকে চাইলে নিকেল নিতে পারো, মলিবোডেনাম নিতে পারো, বা যা কিছু নিতে পারো। মেটালিক টার্গেট, ঠিক আছে, মেটালিক টার্গেট একটা প্রচণ্ড হাই ভেলোসিটির। আর বলো তো এই হাই ভেলোসিটিটাকে, হ্যালো স্যার, কেটে গেছিল, শুনতে পাইনি। হ্যালো, বাকিটা শুনতে পেয়েছো? কেটে গেছিল মাঝে। বাকিটা শুনতে পেয়েছো? না শুনতে না পাচ্ছি। স্যার, না স্যার, শুনতে পাইনি। লাস্ট অবধি যে কথাটা বললাম সেই কথাটা বলো। আমি লাস্ট অবধি তোমরা কত শুনতে পেয়েছিলে? প্রোডাকশন অফ এক্স-রে। এইবার শুনে যাচ্ছে, আমি ওটা জানতে চাইনি। বল যে লাস্ট কত শুনতে হাই পেয়েছিলে? ফ্রিকোয়েন্সি ওটা পর্যন্ত ইনসিডেন্ট হয়েছে ওইখান হাই থেকে বলুন না। ভেলোসিটি ইলেকট্রন। হাই ভেলোসিটির একটা ইলেকট্রন, প্রচণ্ড একটা হাই ভেলোসিটির একটা ইলেকট্রনকে তুমি যখনই ধরো তুমি প্রচণ্ড জোরে দৌড়াচ্ছ, তোমার সামনে যদি হঠাৎ করে একটা অবজেক্ট চলে আসে, তোমার তাহলে কী হবে? তুমি একবারে চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে। তোমার সমস্ত কাইনেটিক এনার্জিটাকে তুমি সামনের অবজেক্টকে দিয়ে দেবে। এটাই হয়। তুমি হঠাৎ করে প্রচণ্ড একটা হাই ভেলোসিটি নিয়ে আসছিলে, তোমার সামনে যদি একটা টার্গেট পড়ে যায়, তাহলে কী হবে? তুমি তোমার সমস্ত কাইনেটিক এনার্জি দিয়ে দেবে। তাহলে এখানেও ঠিক তাই হয়। প্রচণ্ড হাই ভেলোসিটির একটা ইলেকট্রনকে তুমি যখনই একটা টার্গেট দিয়ে তুমি বাধাপ্রাপ্ত করবে, তখনই তোমার এই যে ইলেকট্রনটার তার নিজের সমগ্র কাইনেটিক এনার্জি মেটালিক টার্গেটকে দিয়ে দিল, সেটা কিন্তু এখান থেকে কিন্তু একটা এক্স-রে ফোটন আকারে বেরোবে। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ কি না? ইলেকট্রনটাকে আমরা হাই ভেলোসিটি কীভাবে দেব? আবার কি আমার কথা কাটছে না? ঠিক আছে, না স্যার, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। তাহলে প্রচণ্ড হাই ভেলোসিটির একটা ইলেকট্রনকে যখন আমরা একটা টার্গেট দিয়ে ওর গতিপথটাকে বন্ধ করে দেব, তখনই কিন্তু ও একটা ফ্রিকোয়েন্সিকে, একটা এক্স-রেকে এমিট করবে। প্রচণ্ড হাই ভেলোসিটি আমরা কীভাবে দেব? প্রচণ্ড হাই পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করে। হবে তো? তাই তো? হবে তো? তাহলে তোমার হবে ইভি সমান আমাদের হবে এমভি, হাফ এমভি স্কোয়ার। অর্থাৎ এই যে তুমি একটা প্রচণ্ড হাই ভেলোসিটিটা ও পাচ্ছে ইউজিং দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ভি, তাহলে ইভি সমান যে হাফ এমভি স্কোয়ার, এইটাই তার নিজের সমগ্র এনার্জিটা ও সাপ্লাই করে দিচ্ছে এক্স-রে প্রোডাকশনের জন্য। তাহলে কন্টিনিউয়াস এক্স-রেটাকে আমরা কী বলতে পারি? ইভি সমান এইচ নিউ। যখনই কন্টিনিউয়াস এক্স-রের অঙ্ক দেখবে, তখনই অ্যাপ্লাই করবে ইভি ইকুয়াল টু এইচ নিউ, তাই তো? এইচ নিউটা মানে কি? এইচ সি বাই ল্যামডা মিনিমাম। অর্থাৎ ল্যামডা মিনিমাম তার কথা হবে, বলো? এইচ সি বাই ইভি। তাহলে তোমার এখানে মনে রাখতে হবে
একটা কিন্তু মিনিমাম ল্যামডা তোমার থাকবেই, তার ওপরের যাবতীয় ল্যামডা থাকতে পারে, কিন্তু একটা মিনিমাম ল্যামডা তোমার থাকবেই থাকবে। বুঝতে পারলে? একটা মিনিমাম ল্যামডা তোমার থাকবেই থাকবে। তাহলে বুঝতে পারছো ল্যামডা মিনিমামটা কার উপরে ডিপেন্ড করছে? ল্যামডা মিনিমামটা তোমার ডিপেন্ড করছে শুধুমাত্র কার উপরে? ভেলোসিটির উপরে, তাই তো? ক্যাথোড অ্যানোডের মধ্যে ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করছে না, অথবা টার্গেট মেটেরিয়ালটা কি দিয়ে তৈরি তার উপরেও কিন্তু ডিপেন্ড করছে না, রাইট? শুধু ডিপেন্ড করছে স্যার ওটা ভোল্টেজ হবে? তো ভিটা ভিটা কি? আপনি স্যার potential তো। ভোল্টেজ তো স্যার। হুম। ক্যাপিটাল ভি আর স্মল আর স্যার আপনি ভেলোসিটি বলেছেন, ওই জন্য বললাম ভোল্টেজ হবে। ভোল্টেজই বলেছি আমি, ঠিক আছে? তাহলে হয়তো মিস্টেক বসে তো বেরিয়ে গেছে। তাহলে ভোল্টেজের উপর তোমার ডিপেন্ড করছে, মানে অ্যাক্সিলারেটিং যে ভোল্টেজের উপর ডিপেন্ড করছে। ভিটা স্মল ভিটা হচ্ছে, আমি কি বললাম, স্মল ভিটা হচ্ছে ভেলোসিটি, ক্যাপিটাল ভিটা হচ্ছে অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল। ভিটাকে আমরা কি বলবো? অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল। অ্যাক্সিলারেটিং পোটেনশিয়ালটা হচ্ছে আমাদের ভি। হয়ে গেল। তার মানে কারোর উপরে কিন্তু ডিপেন্ড করবে না ল্যামডা মিনিমামটা, অনলি ডিপেন্ড করবে অ্যাক্সিলারেটিং পোটেনশিয়ালের উপর। না তোমার ডিপেন্ড করবে ডিস্টেন্সের উপরে, না তোমার ডিপেন্ড করবে তোমার টার্গেট মেটেরিয়ালের প্রকৃতির উপরে, কিচ্ছুর উপর ডিপেন্ড করবে না, অনলি ডিপেন্ড করবে অ্যাক্সিলারেটিং পোটেনশিয়ালের উপরে। ঠিক আছে, বেশ কথা একটা হয়ে গেল। এবং এই প্রসেসে আমরা যেটা পাই তাকে আমরা কি বলি? ব্রেমস্ট্রেলং। বার্নটা একটু দেখে নিবি, ব্রেমস্ট্রেলং রেডিয়েশন। ঠিক আছে, এই প্রসেসে আমরা যেটা পাই দ্যাট ইজ কল্ড দ্য ব্রেমস্ট্রেলং রেডিয়েশন আমরা পাই। ওকে, বোঝা গেল? ঠিক আছে। হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা, এবার চলে এসো 2 নম্বরটাতে। এবার হচ্ছে তোমার আচ্ছা, এই গ্রাফটা বলা হলো না। গ্রাফটা একটু মানে কথাটা বলবি, নাহলে বুঝতে পারছি না যে লাইনটা আছে নাকি বা কেটে গেছে। আমি তো এখানে পড়াচ্ছি, ওপাশে কি হচ্ছে না হচ্ছে আমি কিছু জানি না। আই ভার্সেস, তুমি যদি ল্যামডা গ্রাফটাকে তুমি যদি দেখো, একটু বড় করে আঁকতে হবে। আই ভার্সেস ল্যামডা, আমি কি বললাম, একটা মিনিমাম তোমার ল্যামডা তো থাকবেই, তার ওপরে কিন্তু আমাদের সমস্ত কটা এগুলো থাকবে। বুঝা যাচ্ছে? এটা কি থ্রেশহোল্ড ওয়েভলেন্থ, তাই তো? বোঝা গেছে? নেক্সট হচ্ছে আমাদের কি? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে আমাদের কি? নেক্সট হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক এক্সরে। নেক্সট হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক এক্সরে। ক্যারেক্টারিস্টিক এক্সরেতে তোমার কি হয়? এক্সরের তো একটা ওয়াইড একটা এনার্জি রেঞ্জ রয়েছে। ওয়াইড যদি এনার্জি রেঞ্জ থাকে তাহলে তোমার এমনও হতে পারে যে তোমার অ্যাক্সিলারেটিং পোটেনশিয়ালটা এতটাই বেশি যে ও এবারে যত বেশি ইলেকট্রনের এনার্জি তত বেশি হাই পেনিট্রেশন পাওয়ার। তাহলে এবার তোমার কি হলো, এবারও সারফেসটাকে মারলো না, সারফেসকে একবারে সারফেসের ভিতরে ঢুকে গিয়ে একবারে কি হলো, কে শেলের ইলেকট্রনের সঙ্গে ইন্টারাক্ট করলো। তাহলে যখন ও সারফেসের মধ্যে ঢুকলো, তাহলে বলো যে ক্যারেক্টারিস্টিক এক্সরে এবং কন্টিনিউয়াস এক্সরের মধ্যে কার ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কার জন্য বেশি? ক্যারেক্টারিস্টিক এক্সরের জন্য। তারপর কি হবে? এখানে তোমার থাকবে একটা নিউক্লিয়াস, তার চারিপাশে প্রথমে থাকবে আমাদের কে শেল, এটা হচ্ছে কে শেল, তারপরে থাকবে এল শেল, এটা কে শেল, তারপরে এল শেল, তারপরে একটা থাকবে এম শেল, এইভাবে থাকবে। এটা কে শেল, এটা এল শেল, এটা এম শেল। একটা ইলেকট্রন এলো, ইলেকট্রনটা দেখো আমি একটা ওয়েভ আকারে আঁকছি, তার কারণটা কি? এর সাথে তোমার অ্যাসোসিয়েট থাকে কি একটা ডি ব্রগলি ওয়েভলেন্থ, তাই তো? তাহলে এইভাবে এলো, এইখানে এসে একটা ইলেকট্রনকে ধাক্কা মারলো। ধাক্কা মারলে কি হবে? তার নিজের সমগ্র এনার্জি এখানে যে ইলেকট্রনটা ছিল ওটাকে নকড আউট করে বের করে দেবে। এবার কে শেলের দেখার দরকার নেই যে আমার একটা ইলেকট্রন চলে গেছে, ও শুধু এইটা জানে যে আমার যা কনফিগারেশন ছিল ওটাই থাকতে হবে। তাহলে যখনই তোমার এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, তার পরবর্তী শেল থেকে তোমার ডেফিনেটলি ওই ভ্যাকেন্সিটাকে পূর্ণ করার জন্য জাম্প করবে। এবং আমরা বোরের মডেলে আমরা পড়েছি, যখনই একটা ইলেকট্রন কোনো একটা শেল থেকে কোনো একটা সেলেতে জাম্প করে তখন কি হয়? এর করেসপন্ডিং একটা করে ফোটন বের করে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। সো হ্যাঁ স্যার। এইটা আমার তাহলে হবে। তাহলে তোমার কি হবে এক্ষেত্রে? হচ্ছে হাই এনার্জেটিক ইলেকট্রন। প্রথম পয়েন্টটা হচ্ছে এখানে হাই এনার্জেটিক ইলেকট্রন। হাই এনার্জেটিক ইলেকট্রন প্রথম কথা, হ্যাঁ, ইন্টারাক্টস উইথ দ্য ইনার শেল, নট নেসেসারি
যে সবসময় তার কাছে ইনাফ এতটা কাইনেটিক এনার্জি থাকবে যে সবসময় কে শেল পর্যন্ত প্রবেশ করবে, এমনটা হতেই পারে যে তার কাছে এল শেল অবধি যাওয়ার মতন আছে, বা এম শেল অবধি যাওয়ার মতোই তোমার এনার্জি আছে, তাই না? হ্যাঁ কি না? সবসময়তে যে কে সেলের ইলেকট্রনকে নকড আউট করার মতন যে এনার্জি থাকতে হবে এমনটা নয়, ঠিক কি? তো উইথ দ্য ইনার শেল ইলেকট্রনস, তখন আমরা কি পাই? এটা। এবং এখানে শুধু জাস্ট কয়েকটা কথা মনে রাখতে হবে। তাহলে এই করেসপন্ডিং ইকুয়েশনটা তাহলে আমরা কি লিখবো? এই করেসপন্ডিং ইকুয়েশনটা আমার তাহলে হবে হাফ এম ভি স্কোয়ার সমান কি লিখবো? ই ইন্টু ভি মাইনাস কি, কতটা কাইনেটিক এনার্জি নিয়ে ইলেকট্রনটা বেরোবে, যতটা তোমার ইনসিডেন্ট এনার্জি মাইনাস কে সেলের ইলেকট্রনের বাইন্ডিং এনার্জি। বল হ্যাঁ কি না? তাই তো? হ্যাঁ। তাহলে দিস ইজ দ্য বাইন্ডিং এনার্জি অফ দ্য কে সেল ইলেকট্রন, দিস ইজ দ্য বাইন্ডিং এনার্জি অফ কে সেল ইলেকট্রন। অবভিয়াসলি না, তুই ধর একটা কে সেল, তোর ইলেকট্রনটা কখন নক আউট হবে? যখন যে ইলেকট্রনটা এলো তার যখন এনার্জিটা কে সেলের ইলেকট্রনের বাইন্ডিং এনার্জি থেকে বেশি হবে, ওই যে রেসিডুয়াল, ওই যে এক্সেস এনার্জিটা, সেই এক্সেস এনার্জিটা ইলেকট্রনটা কাইনেটিক এনার্জি আকারে বেরোবে। পাক্কা? হ্যাঁ কি না? হ্যাঁ। আচ্ছা, এখানে বোধহয় আমাদের কাছে জায়গা বোধহয় ছিল না। হ্যাঁ, আমরা তো এপাশেও তো আমরা লিখছি না। তাহলে আমরা কি লিখবো? তাহলে এবার যখন ফোটনটা যখন বেরোচ্ছে, আমরা ফোটনের ক্ষেত্রে আমরা কি জানি? ধরো তোমার এটা হচ্ছে কে সেল, এটা হচ্ছে এল সেল। তাহলে এল সেল থেকে একটা ইলেকট্রন নেমে এলো কে সেলে, তাহলে কি হবে? একটা ফোটন বেরোবে, নিউ কে এল বেরোবে। এবং সেই এনার্জিটা আমার কার সঙ্গে সমান হবে? এইচ নিউ কে এল সমান কি হবে? ই কে মাইনাস ই এল। হবে তো? পাক্কা? এটা হবে তো? ঠিক আছে। তাহলে এবার আমরা এক্সপ্লেন করব যে কোন লাইনটাকে আমরা কি লাইন আমরা বলবো। এবার এমন হতে পারে যে ধরো তুমি বোরের অ্যাটমিক মডেলে জানো যে কে সেলের ইলেকট্রনের সবচেয়ে বেশি এনার্জি, তারপরে তোমার হচ্ছে এল সেল, তারপরে তুমি যত উপর দিয়ে উঠবে তত কী হবে? ডিস্টেন্সটা কমতে থাকবে, তারপরে এম, তারপরে আমাদের হবে এন, এইভাবে থাকবে। তাহলে এমনটা হতেই পারে যে কে সেলের ইলেকট্রনটাকে, কে সেলের যে ভ্যাকেন্সিটা আছে ওটা এল সেল দ্বারা পূর্ণ হলো, তখন এটাকে আমরা কি বলবো? কে আলফা। আবার যদি কে সেলের ভ্যাকেন্সি যদি এম সেল দ্বারা পূর্ণ হয়, তাকে আমরা কি বলবো? কে বিটা। কে সেলের ভ্যাকেন্সি যদি এন দ্বারা পূর্ণ হয়, তাহলে কি বলবো? কে গামা। পাক্কা? সেম ভাবে যদি তোমার ভ্যাকেন্সিটা এল সেলে হয়, তাহলে এল সেলের ভ্যাকেন্সি কখনো কে দ্বারা পূর্ণ হবে না, এম দ্বারা পূর্ণ হবে। যদি তার অব্যবহিত পথ থেকে হয় তাহলে হবে এম আলফা। যদি এন সেল দ্বারা যদি পূর্ণ হয় তাহলে হবে, সরি এম আলফা না, এল আলফা হবে। এটা আমাদের হবে এল আলফা। যদি এন সেল দ্বারা যদি পূর্ণ হয় তাহলে হবে এল বিটা। আবার ধরো এম সেল ভ্যাকেন্সি হয়েছে, এম সেল ভ্যাকেন্সি কার দ্বারা পূর্ণ হবে? এন দ্বারা হবে তো? হ্যাঁ হ্যাঁ তাহলে তোমার এটা হবে এম আলফা। আমরা এখানে মনে রাখতে হবে এইটা কিন্তু তোমার এনার্জি স্কেল, এ পাশে কিন্তু তোমার এনার্জি আছে। তাহলে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, স্যার হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন স্যার কে বিটা, কে আলফা অ্যান্ড এল আলফা, পরিষ্কার আমরা তাহলে দেখতেই পাচ্ছি যে কে বিটা আমি তাহলে লিখতে পারি কে আলফা প্লাস এল আলফা, তাই তো? হ্যাঁ কিনা বলো? মানে সরি, এটা অ্যাকচুয়ালি এনার্জি অফ কে বিটা সমান এনার্জি অফ কে আলফা প্লাস এনার্জি অফ এল আলফা, তাই তো? আর এনার্জিটা হচ্ছে যেহেতু ফ্রিকোয়েন্সির সাথে প্রপোর্শনাল, তাহলে নিউ অফ কে বিটা সমান হবে নিউ অফ কে আলফা প্লাস নিউ অফ এল আলফা। বলো হ্যাঁ কিনা? এটা বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? আছে। এটা একদম পরিষ্কার হচ্ছে তো সবার কাছে? সবাই একটু মাইকটা অন করে বলবে। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার কিন্তু এনার্জি কিন্তু, হ্যাঁ এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়, ভালো করে এটা দেখবে কিন্তু। হ্যাঁ স্যার এটা কে গামা হবে না? কোনটা কে গামা হবে? ওই কে গামা সমান মানে ওই গামা এনার্জিটার ক্ষেত্রে কি মাথাটা খারাপ
হয়ে গেছে? হ্যাঁ, এখান থেকে এই অবধি মানে কি, এখান থেকে এই অবধি প্লাস এখান থেকে এই অবধি না, কি রে? মানে কে গামা সমান আমি বলছি কে বিটা প্লাস কে আলফা হবে না? কে গামা সমান কে বিটা প্লাস কে আলফা। তো আমি তো বিটা সমান লিখছি আলফা। কোথায় যে আছিস বাবা? তুই কি দেখতে পাচ্ছিস কোন সেল থেকে হচ্ছে? এ বাবা, এতটা হ্যাঁ হ্যাঁ বুঝি। এতটা মানে এইটুকু প্লাস এইটুকু হবে না? কি রে, হবে না? হ্যাঁ হ্যাঁ কোথায় আছিস বাবা? আচ্ছা, হয়ে গেল তাহলে এটা, ঠিক আছে। এনার্জি গল্পটা তাহলে আমরা তাহলে বুঝতে পারলাম। এরপরে হচ্ছে আর এখান থেকে তেমন কিছু পড়ার মতন কিছু নেই, এখান থেকে কোশ্চেন তোমাকে দেওয়া হবে। এরপরে এটা হচ্ছে আমাদের কি না মোজলেস ল, এটা খুবই ইম্পর্টেন্ট, পড়তেই হবে তোমাকে। মোজলেস লটা কি বলছে না, মোজলে ডিফারেন্ট এলিমেন্টের উপরে ও এক্সপেরিমেন্ট করে তার ফ্রিকোয়েন্সির সাথে তার একটা ওই কি বলে অ্যাটমিক নাম্বার একটা সম্পর্ক বের করেছিল। ডিফারেন্ট কে আলফা, ডিফারেন্ট যে তোমার কে আলফা রেডিয়েশনগুলো হয় তার ফ্রিকোয়েন্সিও মাপলো এবং সেই ফ্রিকোয়েন্সিকেও প্লট করলো কার সাথে, অ্যাটমিক নাম্বারের সাথে। তো তখন আমরা ও কি দেখলো যে রুট আন্ডার নিউ ইকুয়াল টু, ও দেখতে পেলো এ ইন্টু জেড মাইনাস বি, এরকম টাইপের একটা সম্পর্কে ও কিন্তু ফলো করছে, ঠিক আছে। তার মানে আমরা যদি এখানে বলি যে নিউ ভার্সেস জেডের প্লট কী হবে, প্যারাবোলা? হ্যাঁ কিনা বল, প্যারাবোলা? তাহলে আমরা যদি প্লটটা যদি করি রুট নিউ ভার্সেস জেড, দেখ রুট নিউ থাকলে কিন্তু তোমার হবে একটা স্ট্রেট লাইন হবে, হ্যাঁ, এ ইন্টু জেড মাইনাস বি মানে তোমার একটা স্ট্রেট লাইন মতন হবে এরকম টাইপের, ক্লিয়ার। কিন্তু তোমার যদি এ হয় নিউ ভার্সেস জেড বলে তাহলে কী হবে, একটা প্যারাবোলা হবে। সো দিস ইজ আ প্যারাবোলা গ্রাফ, তাই না? ইট ইজ আ প্যারাবোলা, বুঝতে পারলে? সো দিস ইজ কল্ড দ্য মোজলেস ল। হ্যাঁ, এবার মোজলেস ল থেকে কয়েকটা জিনিস তোমাকে শুধু এইটুকু পড়লেই হবে না, তার বাইরে তোমাকে যে একটা সূত্র আছে তোমাকে জানতে হবে যে দ্যাট ইজ 1/λ। আচ্ছা, বাই দ্য ওয়ে এ এবং বি কিন্তু তোমার মেটেরিয়াল প্যারামিটার, হ্যাঁ, এ এবং বিগুলো কিন্তু হচ্ছে মেটেরিয়াল ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার, ক্লিয়ার। এ কমা বিটা হচ্ছে মেটেরিয়াল ইন্ডিপেন্ডেন্ট, মনে থাকবে। এইসি ভার্মার বইতে কোশ্চেন দেওয়া আছে এবং আমি তোমার ক্লাসের মধ্যেও কিন্তু এটা আমি করিয়েছি। মেটেরিয়াল ইন্ডিপেন্ডেন্ট কিন্তু, ডিপেন্ডেন্ট কিন্তু নয় এরা, হ্যাঁ, বুঝতে পেরেছো কি বললাম? আচ্ছা, তাহলে এবং আমরা বোরের অ্যাটমিক মডেলে আমরা পড়েছিলাম 1/λ ইকুয়াল টু আর ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এটা আমরা বোরের অ্যাটমিক মডেলে আমরা পড়েছিলাম। তাহলে আমি যদি এখানে এইচসি দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে hc/λ সময় এখানে চলে আসবে আর এইচসি জেড স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। hc/λটা হচ্ছে কত, নিউ, এটা মানে হচ্ছে তোমার নিউ, ঠিক আছে তো? এটা মানে তোমার কত, নিউ তো। আচ্ছা, এবার দেখো ফর কে আলফা রেডিয়েশন n1টা হচ্ছে 1, কারণ কে সেল থেকে এল সেলে হচ্ছে, n1টা হচ্ছে 1। আর ওটা তো এনার্জি হবে। ও এনার্জি হবে, হ্যাঁ, সরি, এটা এনার্জি হবে, সরি, এটা মিস্টেক, এটা আমাদের এনার্জি হবে, বুঝছো? তাহলে এটা এইচ নিউ হবে, তার মানে এটা হচ্ছে তোমার বেসিক্যালি এইচ নিউ এনার্জি ইকুয়াল, সরি এটা মিস্টেক হয়ে গেছে, এটা খেয়াল করিনি, এইচ নিউ সমান হবে এটা, তাই না? তাহলে আমরা যদি কাটাকুটি করি তাহলে নিউ তাহলে কত আসছে, নিউ তাহলে চলে আসছে আর সি জেড স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার, এখানে লেখাটা একটু হয়ে গেল, সরি। তাহলে আমাদের কত হবে, নিউ সমান আর সি জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তাহলে ফর কি আলফা রেডিয়েশন n1টা হচ্ছে 1 আর n2 হচ্ছে তোমার 2। তাহলে আমরা খেয়াল করে দেখো নিউটা আমাদের চলে আসছে আর জেডটা হচ্ছে আমরা হাইড্রোজেন অ্যাটমের জন্য আমরা ধরছি জেড ইকুয়াল টু 1 ফর হাইড্রোজেন অ্যাটম। তাহলে কত আসছে, 3/4 আর সি আসছে 3/4, কি আসছে 3/4, আর জেডটাকে তুমি ছেড়ে দাও, জেডটা তুমি রাখো বরঞ্চ,
হ্যাঁ 3/4 RC ইন্টু কি আসবে 3/4 RC ইন্টু জেড স্কোয়ার তো, হ্যাঁ কি না, এটা আসবে তো, চেক করে দেখ। তাহলে আমরা যদি এখানে হ্যাঁ স্যার। রুট নিউ করি তাহলে খেয়াল করে দেখো এখানে তোমার জেড চলে আসছে আর রুট আন্ডার 3/4 RC কিন্তু চলে আসছে। এইটা তোমার অ্যাকচুয়ালি এ, এইটা তোমার হচ্ছে এ, কিন্তু তাহলে জেড মাইনাস বি, তাহলে বিটাকে আমরা ওই শিল্ডিং এফেক্টের জন্য বিটাকে আমরা 1 ধরি, আমরা বিটাকে আমরা এখানে 1 ধরি, বুঝতে পেরেছো? বিটা হচ্ছে আমাদের 1 ফর কে আলফা। মনে রাখতে হবে ডিফারেন্ট টাইপের রেডিয়েশনের জন্য কিন্তু বি এর ভ্যালু চেঞ্জ হয়ে যায়। কে আলফার জন্য বি ইকুয়াল টু 1, কে বিটার জন্য কিন্তু বি ইকুয়াল টু এল আলফার জন্য কিন্তু বি ইকুয়াল টু 1 হবে না, বুঝতে পারলে? বোঝা গেল? বাট তোমাকে অত ভাবতে হবে না, তুমি কিন্তু 1টাকে কিন্তু ইনক্লুড করবে। তাহলে ফর দ্য কে আলফা রেডিয়েশন অলওয়েজ মনে রাখবে রুট নিউ সমান এ টাইমস জেড মাইনাস 1, 1টা কিন্তু ইগনোর করে যাবে না, বুঝতে পেরেছো? কে আলফা তোমাকে অঙ্কটা কে আলফার জন্য করতে দেওয়া হবে, বি ইকুয়াল টু কিন্তু 1 বসাতে হবে। তাহলে এর ভ্যালু তাহলে কত এলো, কত এলো? এটা তোমার এর মধ্যে তোমার কিছু, তুমি কিছু মেটেরিয়াল ডিপেন্ডেন্ট কিছু পাচ্ছ নাকি না কনস্ট্যান্ট, বলো হ্যাঁ কি না? কনস্ট্যান্ট মেটেরিয়াল ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি এটা, হ্যাঁ, কোনো মেটেরিয়ালের উপর কিন্তু ডিপেন্ড করে না, বুঝতে পারলে? তাহলে হয়ে গেল আমাদের গল্পটা শেষ। আর কি আছে লাস্ট, আর একটা জিনিস বলে আমি শেষ করবো আজকের মতন, সেটা হচ্ছে এক্স রের ইন্টেন্সিটি অফ দ্য এক্স রে। এখানে চলে এসো, নেক্সট বাবা, নেক্সট হচ্ছে আমাদের ইন্টেন্সিটি অফ দ্য ইন্টেন্সিটি ভ্যারিয়েশন বা ইন্টেন্সিটি। স্যার একটু ডিস্টার্ব করবো, বলছি ওই আগের জিনিসটা স্যার একটু মাথায় ঢুকলো না, একটু আরেকবার যদি বলেন। মাথায় কেন যেটা কোন জায়গাটা ঢুকলো না? ওই বি ইকুয়ালস টু 1 যেটা বললেন, তাহলে এ ইকুয়ালস টু, হ্যাঁ আমাদের সূত্রটা হচ্ছে রুট নিউ সমান এ ইন্টু জেড মাইনাস বি। আমি অঙ্কটা কষে দেখতে পাচ্ছি এর ভ্যালু চলে আসছে রুট আন্ডার 3/4 RC, কিন্তু বিটাকে আমরা 1 চুজ করি, বিটাকে চুজ করি 1 এই কারণের জন্য, কারণ একটা শিল্ডিং এফেক্ট কাজ করে। তুমি ইমাজিন করো তোমার যে এফেক্টিভ নিউক্লিয়াসের চার্জটা, তুমি যত বেশি তোমার নাম্বার অফ অরবিটস থাকবে তত কি হবে, শিল্ড হবে না, হবে না? হ্যাঁ যত বেশি মানে চেসিল থাকবে, হ্যাঁ হ্যাঁ, তার জন্য ওই শিল্ডিংয়ের জন্য আমরা কে আলফার জন্য ওই শিল্ডিং কনস্ট্যান্টটাকে আমরা 1 ধরি, বুঝতে পেরেছো? ওকে স্যার। আর বাকিগুলোর জন্য কিন্তু 1 হবে না, বাকিগুলোর জন্য কিন্তু 1 হবে, বাট কে আলফার জন্য হচ্ছে 1, কে আলফার জন্য হচ্ছে 1, শুধু এইটুকু মনে রাখো। এরপরে হচ্ছে তোমার ইন্টেন্সিটি অফ দ্য, মানে অবশ্যই কিন্তু অঙ্কটার মধ্যে কিন্তু জেড মাইনাস 1টা করতে ভুলবে না, শুধু জেড ধরলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ ঠিক আছে, মোজলেস মানে একটা নাম্বার থেকে 1 বিয়োগ হবে। 1 বিয়োগ হবে। ধরো তোমাকে একটা মলিবোডেনামের জেড বলে দেওয়া আছে 42, তোমাকে কিন্তু 41 ধরতে হবে, কেমন? বোঝা গেল? ঠিক আছে, হ্যাঁ ইন্টেন্সিটি অফ দ্য এক্স রে, এই পোর্শনটা তোমরা কিন্তু একটু করো, নেগলেক্ট করো। আজকে তোমার যদি এরকম যদি একটা বিম থাকে, এই বিমের মধ্য দিয়ে যদি এক্স রে যায়, এই বিমের মধ্য দিয়ে যদি এক্স রে যায়, ধরো এক্স রেটার ইনিশিয়াল ইন্টেন্সিটি আমার ছিল I0, তাহলে আফটার পাসিং থ্রু ওর ইন্টেন্সিটি অবশ্যই কমে যাবে, কারণ কিছুটা ইন্টেন্সিটি এর দ্বারা অ্যাবজর্ব হয়ে যাবে, এবং সেই সূত্রটা আমাদের হবে I সমান I0 e টু দি পাওয়ার মাইনাস মিউ এক্স। তাহলে যতটা ডিস্টেন্সকে অতিক্রম করবে, এক্সটা হচ্ছে যতটা ডিস্টেন্স অতিক্রম করলো, তাহলে আই তাহলে কত হয়ে যাবে I0 e টু দি পাওয়ার মাইনাস মিউ ইন্টু এক্স। মিউকে আমরা কি বলবো, অ্যাবজর্পশন কোফিশিয়েন্ট, মনে থাকবে? মিউ কি হবে, অ্যাবজর্পশন কোফিশিয়েন্ট। কিন্তু আমরা অ্যাবজর্পশন কোফিশিয়েন্টকে আমরা অনেক সময়তে আরেকটা ভাবেও লিখতে পারি, মাস অ্যাবজর্পশন কোফিশিয়েন্ট। এই অ্যাবজর্পশন কোফিশিয়েন্টকে তুমি যদি ডেনসিটি দিয়ে ভাগ করে দাও, তাহলে যেটা আসে তার নাম হচ্ছে মাস অ্যাবজর্পশন কোফিশিয়েন্ট। কি বললাম? ওকে তুমি যদি ডেনসিটি দিয়ে ভাগ করে দাও তাহলে কি আসবে, মাস অ্যাবজর্পশন কোফিশিয়েন্ট। তাহলে অ্যাবজর্পশন কোফিশিয়েন্ট এবং মাস অ্যাবজর্পশন কোফিশিয়েন্ট কিন্তু এক জিনিস নয়, বুঝতে পারলে? তখন তোমার ডেফিনেশনটা একটু চেঞ্জ হয়ে যাবে, তোমাকে তখন মিউটাকে অ্যাডজাস্ট করে লিখতে হবে মিউ বাই রো, আর ওপরে একটা রো দিয়ে মাল্টিপ্লাই হবে, বুঝতে পারলে কি বললাম? বোঝা গেল? ওকে, তাহলে আমরা এটাকে মিউ এম বলি, মিউ এমটা হচ্ছে মাস অ্যাবজর্পশন কোফিশিয়েন্ট। ওকে, এইটা জাস্ট মনে রাখতে হবে।
সো দ্যাটস প্রিটি মাচ এভরিথিং। আর কিছু আমার অ্যাটলিস্ট মনে আসছে না এখন এই মুহূর্তে। আর কিছু কি আমি মিস করে গেলাম? না সব বলা হয়ে গেছে? সব মনে হয় বলা হয়ে গেছে না? সেই ফর্মুলা থেকে ম্যাথ আছে I সমান I0 e টু দি পাওয়ার মাইনাস মিউ। আছে 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 আছে। তুমি চাইলে থিকনেস অফ এ পিলার বা থিকনেস অফ দ্য স্ল্যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। বা মাস অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টটাকে তুমি যদি একটু মডিফাই করে লেখো, হ্যাঁ সেটাও তোমাকে করতে পারে। মানে মিউটাকে হয়তো মিউ এম বললে, তাহলে এক্স তখন আর এক্স থাকবে না, এক্স ইন্টু রো হয়ে যাবে, তাই না? বুঝতে পারলে? ঠিক আছে ঠিক হ্যাঁ, আছে, তাহলে আমাদের ওই মডিউলে তো অঙ্কগুলো আছে। হ্যাঁ মোটামুটি তাহলে হয়ে গেল, শেষ হয়ে গেল। ব্যাস চারটে টপিক আমাদের তাহলে শেষ হয়ে গেল। এনি কোয়েশ্চেন আজকে ক্লাস থেকে? এনি কোয়েশ্চেন, এনি কোয়ারিজ বলো। ক্লাস থেকে নেই মানে টাইমিংটা কি স্যার এটাই থাকবে মানে 8টা থেকে থাকবে? আপাতত 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 যতদিন না পর্যন্ত চাপ হয়ে যাচ্ছে তো স্যার স্যার প্রতিদিনই ক্লাস হবে এখন এই টাইমে? class হবে না। চাপ তো সবাইকারই। চাপটা যে বললে না মানে কাজ না, যে বললে চাপ হয়ে যাবে, তাহলে তোমার কোনো তাহলে তুমি সেই চাপ তাহলে তুমি দেখোনি অ্যাকচুয়ালি। তোমাদের ঘুম থেকে উঠে না স্যার কথাটা ওরম না না ওই জন্য ডোন্ট ইন্টারাপ্ট প্লিজ, আমাকে বলতে দে, আগে শেষ করে দেন তুই বলবি। তোমাদের এখন ক্লাস করতে তোমাদের চাপ হয়ে যাচ্ছে, তাহলে আমার উপর ভাবো তো, প্রত্যেককে এতগুলো স্টুডেন্টকে অ্যাডমিশন করাতে হচ্ছে, 85 স্টুডেন্ট জয়েন হয়েছে, স্টিল কাউন্টিং, ওটা 100 ছাড়িয়ে যাবে, 100 প্লাস হয়ে যাবে। 100 প্লাস স্টুডেন্টকে করা, তাদেরকে প্রত্যেকের সুবিধা অসুবিধা দেখা, তাহলে আমার উপর চাপটা তাহলে ভাবো তো। আমি যেটা ক্লাসের মধ্যে বলেছিলাম যে এই ক্লাস শিডিউলটাই থাকবে যতদিন না পর্যন্ত আমি 6 সেমিস্টারকে না ছাড়ছি। 6 সেমিস্টারের 10 তারিখ থেকে পরীক্ষা একটা কলেজের। আমার কাছে 6 সেমিস্টারে শুধুমাত্র আন্ডার গ্র্যাজুয়েট 6 সেমিস্টারের একটা ব্যাচ পড়ে না, মাল্টিপল কলেজের স্টুডেন্ট পড়ে। যেমন গোপ কলেজ পড়ে, যেমন ধরো পাঁশকুড়া বনমালী পড়ে, যেমন ধরো খড়গপুর কলেজ পড়ে, যেমন ধরো অন্যান্য কলেজগুলো পড়ে। এবার আমাদের এইখানে সবাইকার পরীক্ষা একসাথে শুরু হয় না। গোপ কলেজের পরীক্ষা একটু আগে হয়, তারপরে পাঁশকুড়া বনমালী বিদ্যাসাগর ইউনিভার্সিটির পরীক্ষা অনেক পরে হয়। গোপ কলেজকে এবং পাঁশকুড়াকে আমি 10 তারিখে ছেড়ে দিচ্ছি। ভিইউএ স্টুডেন্টরা কিন্তু ওয়েট করবে, ওদেরকে আমাকে আরও ফার্দার 10 দিন দেখাতে হবে। আমার কাছে টাইম স্লটের এমন অবস্থা হয়ে গেছে, আমি যতক্ষণ না পর্যন্ত একটা ব্যাচ আমি না ছাড়ছি ওই জায়গাতে আর অন্য কোনো ব্যাচ দিতে পারবো না। তোমরা জানো না হয়তো 3টে ব্যাচকে আমাকে ফিরিয়ে দিতে হলো। ক্যালকাটা ইউনিভার্সিটির আশুতোষ কলেজের অনেক কটা স্টুডেন্ট আমাকে 4th সেমিস্টারে পড়ার জন্য অ্যাপ্রোচ করেছিল, কালকেই অ্যাপ্রোচ করেছে, আমি না করে দিলাম। বললাম যে বাবা এখন এই সেমিস্টারে আর সময় হবে না। জ্যামের একটা ব্যাচ তোমাদের জন্য আমি চালুই করতে পারছি না। একটা পুরো 17 জনকার একটা ব্যাচ পুরো বাইরে করে আছে, ওয়েট করে আছে। একটা করে ব্যাচকে ছাড়বো তবে না ওই স্লটে আমার একটা নিউ ব্যাচ আমি করতে পারবো। 6 সেমিস্টারকে না ছাড়া পর্যন্ত আমার ওই স্লট খালি হবে না। এবার যদি মনে হয় যে না তাতেও অসুবিধা হচ্ছে, তাহলে আমি বলবো রেকর্ডেড দেখে নেবে। স্যার আমার একটা ইনকোয়ারি বলছি, মঙ্গলবার দিন আর শুক্রবার দিন রাতে ক্লাসটা হচ্ছিল, ওটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, ওটা অবশ্যই ওটা হবে, তার সঙ্গে প্রতিদিন সকালবেলা যে ক্লাসটা হচ্ছে এটা প্রতিদিনই হবে, ডেইলি? প্রতিদিনই হবে, হ্যাঁ প্রতিদিন হবে। কারণ এটা সিলেবাসটা এখানে অনেক স্টুডেন্ট আছে যারা নিউ স্টুডেন্ট, তারা সিলেবাসের সম্বন্ধে কোনো আইডিয়া নেই, এই প্রথমবার জয়েন করেছে। আচ্ছা কে যেন বেশ তোমরা, আচ্ছা আজকে কি ওই স্টুডেন্টটা জয়েন হচ্ছে যে বলছিল যে স্যার ক্লাসের মধ্যে কি, ক্লাসরুমের মধ্যে কী আছে কিছু বুঝতেই পারছি না? কে বলছিলে? আছো সে? বাবা না বোঝার তো কোনো কারণ নেই। আমি না বুঝতে পারছি না, কেন বুঝতে পারছো না, কিছুই তো তোমার মানে করার মতো নেই। ক্লাসরুমে যাবি বাবা, কি বলছি স্ট্রিমটা বুঝতে পারছি না। স্ট্রিম মানে কি? স্ট্রিমটা বুঝতে পারছি না মানে বুঝলাম না কোন স্ট্রিম বুঝতে পারছে না? এসএলএসটি ব্যাচ 4 মধ্যে তুই যাবি, স্ট্রিমটা কিছু নয়, স্ট্রিমের মধ্যে তুই এগুলো পাবি। ক্লাস ওয়ার্কের মধ্যে যাবি না, সিম্পলি ক্লাস ওয়ার্কের মধ্যে যাবি, সব একদম লিস্ট করে দেওয়া আছে। একটা যে কোনো টপিকে ক্লিক করবি, মডার্ন ফিজিক্সে দেখ লক্ষ লক্ষ ক্লাস নোটস আছে, ঠিক আছে, লক্ষ লক্ষ আছে। মডার্ন ফিজিক্সে দেখ কতগুলো ক্লাস নোট আছে, এতগুলো তোর ক্লাস রয়েছে। সেমভাবে তুই যাবি থার্মোডাইনামিক্সে বা অন্য একটা মডিউলে, যেটা তোর সুবিধা। মডার্ন ফিজিক্সে এতগুলো ক্লাস আছে, বাধ্য হয়ে আমাকে মডার্ন ফিজিক্স 2 আবার একটা বানাতে হয়েছে। তার কারণটা হচ্ছে একটা সেকশনের আন্ডারে ম্যাক্সিমাম ধরতে পারে তোমার 20টা লেকচার। যখন 20টার বেশি হয়ে যাবে তখন বলবে যে ওভারলোডেড, তখন তার মানে ও বলতে চাইছে তুমি আবার একটা সেকশন বানাও। মডার্ন ফিজিক্সেই তার মানে 20টার বেশি লেকচার আছে, তার মানে আমাকে বাধ্য হয়ে মডার্ন ফিজিক্স 2 একটা বানাতে হয়েছে। থার্মোডাইনামিক্সে তুমি সেমভাবে 8-9টা লেকচার পেয়ে যাবে।
তাহলে সময় কিন্তু তোমাকে অনেকটাই করতে হবে। যারা নিউ জয়েন করেছো তাদেরকে আমি রেকমেন্ড করবো ভিডিও এখন দেখতে যেও না, ভিডিও দেখতে গেলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। তুমি আশা করি দেখতেই পাচ্ছ 1 ঘন্টা 32 মিনিট, 1 ঘন্টা 32 মিনিট, 1 ঘন্টা 32 মিনিট, 2 ঘন্টা 1 মিনিট, তাহলে বুঝতেই পারছো তুমি যদি সব কটা লেকচার তুমি যদি পড়তে চাও তোমার অ্যাপ্রক্সিমেটলি থার্মোডাইনামিক্স পড়তে তোমার 5-6 ঘন্টা তোমার বেরিয়ে যাবে। ওই জন্য বলছি প্রত্যেকটা ক্লাসের শেষে একটা করে পিডিএফ দেওয়া আছে, সেই পিডিএফটা খুলে তোমরা এখন পড়তে শুরু করো। যেখানটা বুঝতে পারবে না ভিডিওটা চালিয়ে একবার দেখে নেবে, আর ভিডিওটা যখন চালাবে 2x ফাস্ট করে দেবে। তোমরা জানো আমাদের এতে ইউটিউবে 2x ফাস্ট করা যায়। 2x ফাস্ট করলে 1 ঘন্টা 31 মিনিটের ভিডিওটা তোমার তার ঠিক আধে হয়ে যাবে, 45 মিনিটের মতো হয়ে যাবে। বুঝতে পারলে? এখন তোমাকে কিন্তু এইভাবেই করতে হবে, কারণ প্রচুর লেকচার দেওয়া হয়েছে। দেখো ইলেকট্রনিক্সও ঠিক তাই, অনেক কটা কিন্তু লেকচার রয়েছে, প্রচুর লেকচার আছে। প্রায় তুমি যদি দেখো প্রায় 200 ঘন্টার বেশি তোমার লেকচার আছে। সুতরাং বুঝতেই পারছো ওটা 3 মাসের মধ্যে কভার করাটা নেক্সট টু ইম্পসিবল। সুতরাং তোমাকে এখন যেটা করতে হবে, তোমরা এখন এই পিডিএফগুলোকে জাস্ট দেখো, পিডিএফ ছাড়া কিছু দেখতে যেও না, ঠিক আছে? ভিডিও লেকচার অত আর দেখবার মতো সময় নেই, কারণ যা 11-12 মানে পড়িয়েছি, ইট ইজ আ স্টাডি অফ দ্য এন্টায়ার লাইফ টাইম। তুমি যদি একবার এই সব কটা যদি ভিডিও লেকচার দেখতে যাও তোমার 1 বছর লেগে যাবে। তোমার কাছে এখন আর সেই সময়টা নেই। ওই জন্য বলছি পিডিএফ দেখে এখন পড়ো, চাপ নেবে না। বুঝতে পারলে? চলো স্যার, স্যার মর্নিং এর ক্লাসটা কতদিন কন্টিনিউ হবে এখন? আমি এখনই বলে দিয়েছি, আমার বারে বলতে ভালো লাগে, আমি এখনই বলে দিয়েছি সেই স্যার প্রশ্নের উত্তরটা, আর আমি বলবো না। বলো কালকের টপিকটা কি হবে বলুন স্যার, কালকের টপিকটা। কালকের টপিকটা আমি বলে দিচ্ছি। একই কথা আমাকে বারে জিজ্ঞেস করবেন, আমি এক কথা বারে বলতে একদম পছন্দ করি না। টাইমের দাম আছে তো, একটা কথা যখন একবার বললাম শুনে নিলে ব্যাস। আমি এখনই বললাম 6 সেমিস্টারকে না ছাড়া অবধি আমি কিছু বলতে পারছি না, ব্যাস উত্তর হয়ে গেছে, আর আমি বলবো না। আচ্ছা নেক্সট কালকে টপিকটা হচ্ছে কি বলছো বলো, কেউ কিছু বললে? কার অন হয়ে বসে আছে? অফ রাখো, আননেসেসারিলি অন করবে না, কিছু বললে তবে অন করবে। নেক্সট যে টপিকগুলো হচ্ছে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে বোর মডেল। আর বলো তোমরা আমাকে বলো, আর কোনটা 4টে টপিকের নাম বলো। নেক্সট বলো। মডেল ফিজিক্স থেকে পাউলি ডিস্ট্রিবিউশন, হ্যাঁ কি পাউলি প্রিন্সিপাল, রাদারফোর্ড মডেল, বোর, হ্যাঁ রেডিও অ্যাক্টিভিটি, আর বলো পাউলি প্রিন্সিপাল আর নিউক্লিয়ার রিঅ্যাকশন স্যার ওখানে নিউক্লিয়ার রিঅ্যাকশনটা ছাড়, আর বল আর কি আছে? বোর মডেল, মিলিকানস অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, রাদারফোর্ড মডেল স্যার। রাদারফোর্ড মডেলটা এর মধ্যে পড়ে আসছে, তাই না? হ্যাঁ মিলিকানস অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, আর বল আর কি আছে? ক্যাথোড বাইন্ডিং এনার্জি পার্ট, বাইন্ডিং এনার্জি। আর পাউলি স্যার, পাউলিকে কি আর পড়াবো? পাউলি আবার একটা পড়ানোর জিনিস হলো? পাউলি আবার কি বলছিস? পাউলিতে কি পড়াবো? কেমিস্ট্রিতে হয়ে যাবে। ঠিক আছে, এগুলো তো তাহলে আমাদের নেক্সট ক্লাসে হবে। তোমরা এগুলোকে ক্লাস নোটস থেকে একবার দেখে নাও। এই টপিকগুলো তোমরা 9, 10 এবং 11, 12 কমন ক্লাসরুমে পেয়ে যাবে, একবার দেখে আসবে, কেমন? ঠিক আছে, আজকের মতো ক্লাস আমি এখানেই স্যার